আফ্রিকান জনজাতির সাথে তোমার পরিচয় হয়েছে। তাদের মধ্যে একটা হচ্ছে ভীষণই ফেমাস মাসাই। মাসাইরা কি খাওয়া দাওয়া করে? আমি শুনেছি ওরা নাকি রক্তও খায় না। ওরা তো সেরকমভাবে জলের সোর্স নেই ওখানে, তোরা গরুর গলা থেকে রক্ত কেটে রক্তটা পান করে এবং এবং বলে অনেকেই যে মাসাইরা সিংহের সাথে কমিউনিকেট করতে পারে। হ্যাঁ, ইটস ট্রু। এমন কোনো প্রাণী দেখেছো যার সাথে তুমি বুনিপের সাদৃশ্য পেয়েছো? আমারও এটা প্রথমে মনে হয়েছিল যে বুনিপ নামের কোনো উপদেবতা বা জানোয়ার আফ্রিকা মহাদেশের কোথাও না কোথাও রয়েছে। অনেক বড় প্রাণী যার মুখ দিয়ে আগুন বেরোয়, সে অসন্তুষ্ট হলে তখন সে, কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রথম দুদিন ট্রেক করার পর আমার এটা মনে হয়েছিল যে ইটস নট এ ইজি ট্রেক। এরকম একটা সময় সত্যিই আমার মনে হয়েছিল যে হবে না আর। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি আফ্রিকা গেছো, সেই চাঁদের পাহাড় দেখার মুহূর্তে যে পুরো জার্নিটা আমাদেরকে একটু এক্সপ্লেন করো। যখন আমি প্রথম ল্যান্ড করলাম এখান থেকে কলকাতা থেকে মুম্বাই, মুম্বাই থেকে নাইরোবি, দিয়ে বুঝতে পারলাম যে বিষয়টা ওই রকম সুন্দর রোমান্টিক নয়। এবং আমি যেদিন পৌঁছাই তার আগের দিন মোটামুটি একটা ভালো রাইডস চলছিল। লটস অফ আইকনিক ক্যারেক্টার্স ইন বেঙ্গলি লিটারেচার লাইক ফেলুদা, কাকাবাবু। তুমি কেন শঙ্করকে চুজ করলে? ক্লাস 6-এ অঙ্কে ফেল করা এই ছেলেটা কখনো ভাবেনি যে সে অগ্নিদেবের শয্যা দেখতে একদিন আফ্রিকা যাবে। সো ইউ লিভড দ্য লাইফ অফ শঙ্কর। তুমি যখন যাচ্ছ, মানে কন্ট্রাস্টটা কীরকম হচ্ছে বিভূতিভূষণ বাবুর লেখা আর হচ্ছে তুমি যা দেখছো সব এক, হুবহু মিল? বলো কেমন আছো? ভালো, আপাতত চলছে। অনেকদিন বাদে কলকাতায় গরম, ইটস গুড। তুমি যখন ওলদৌনি লেঙ্গাইতে ছিলে, যে আগ্নেয়গিরি, যেটাকে আমরা চাঁদের পাহাড়ে পড়েছিলাম অগ্নিদেবের শয্যা, সেখানে যখন তুমি উঠছিলে রাতের অন্ধকারে, চারিদিকে হায়না ডাকছে, নিচে তোমার ছাই রয়েছে সেই আগ্নেয়গিরির, তখন কেমন ফিলিং হচ্ছিল? আসলে ছোটোবেলায় গল্পে পড়া অগ্নিদেবের শয্যা যত সম্ভব ক্লাস 6 বা 7-এ ছিল, এবং প্রথমে যখন পড়ি তখন একটা অদ্ভুত লেগেছিলো যে এরকম একটা জায়গা হতে পারে, এবং একটা বাঙালি ছেলে ওখানে অ্যালভারেজের সাথে পালিয়ে বাঁচছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে। তো সেটা খুব আশ্চর্য করেছিল, এবং এটা কোথাও না কোথাও গিয়ে মনের ভিতর গেঁথে গেছিলো যে একদিন আমিও যাব, একদিন আমিও পৌঁছাবো ওই অগ্নুৎপাতের সামনে এবং আমি দেখবো ওই পর্বতটাকে। কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি যে এই পর্বতটা আদতে মানে পৃথিবীতে এক্সিস্ট করে। তো ইট ওয়াজ গুড টু বি দেয়ার ডেফিনেটলি, কারণ একটা ফিকশন থেকে নন ফিকশনাল ক্যারেক্টার হয়ে যাওয়া এবং ওই জিনিসগুলোকে উইটনেস করা, ইটস এ লাইফ টাইম থিং। এবং মানে ক্লাস 6-এ অঙ্কে ফেল করা এই ছেলেটা কখনো ভাবেনি যে সে অগ্নিদেবের শয্যা দেখতে একদিন আফ্রিকা যাবে। তো ইট ওয়াজ এ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স। মানে সামনে পাহাড়টা দাঁড়িয়ে রয়েছে এবং আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পুরো ফ্ল্যাশব্যাকে চলছে যে লাস্ট 10 years হাউ ইট ওয়াজ টু বি হেয়ার, অ্যান্ড ইট ওয়াজ ওয়ার্থ ইট। অ্যান্ড লাইফে রিগ্রেট নেই, অ্যাটলিস্ট অগ্নিদেবের শয্যা দেখার পর থেকে। সো ইউ লিভড দ্য লাইফ অফ শঙ্কর। আমি জানি না, সেটা তো যারা দেখেছে জার্নিটা বা যারা বই পড়েছে তারা ভালো রকমভাবে বলতে পারবে। কারণ আমি তো ইম্যাজিন করছিলাম যে একটা সময় 10 বছর ধরে ইম্যাজিন করেছি যে আমি ওখানে পৌঁছবো, এবার সেই ইম্যাজিনেশনটা যখন বাস্তবে যাচ্ছে তখন আর ওই ফিলিংসটা নেই যে আমি পেরেছি বা পারবো। এটা ওয়ান্স ইন এ লাইফ এক্সপিরিয়েন্স। আমি যদি 10-12 যাই ওখানে ওই ফিলিংসটা হবে না, ওখানে কেউ নেই। লেক নাট্রন বলে একটা জায়গা রয়েছে, সেই রাস্তায় যাওয়ার পথেই পড়ে। জেব্রা প্রচুর, দূরে হায়নার ডাকও পেয়েছি, জিরাফ ঘুরে বেড়াচ্ছে, একদম গল্পের মতো। শুধু ওখানে অগ্নুৎপাতটা হলে জিনিসটা একদম রিয়েল হয়ে যেত। আমি তো ভাবছিলাম ওইখানে একটা নদী বয়ে গেছে, লাভা ম্যাগমা নদী বয়ে গেছে, তো একদম হুবহু গল্পের মতো বোঝাই যাচ্ছে যে বহু কাল আগে একটা সময় স্রোত বয়ে গেছিলো অগ্নুৎপাতের, এবং সেই স্রোতের পাড়েই একটা জায়গায় আমি ক্যাম্প করেছিলাম সারা রাত। ইট ওয়াজ আনএক্সপেক্টেড বিউটিফুল, প্রচণ্ড ঠান্ডা, অসাধারণ অসাধারণ। তারপরে দূরে দূরে ওই অল্প অল্প ওই অগ্নুৎপাতের যে লাল যে একটা ধোঁয়া হয় সেটা দেখা যাচ্ছিল রাত্রিবেলাতে, যেটা আমি খুব লাকি ছিলাম দেখতে পেয়েছি, কারণ এটা ইজিলি সহজে দেখা যায় না। মানে লাস্ট হয়েছে 2004, তারপরে আর নেই। সেইটার মানে প্রবাহটা এখনও রয়েছে, এখনও সেটা অ্যাক্টিভ আছে? হ্যাঁ, মানে আপনি যদি খুব কাছাকাছি যান আপনি দেখতে পারবেন যে ধোঁয়া উঠছে এখনও অগ্নিদেবের শয্যা থেকে। সে 2004 থেকে আজ হচ্ছে 2025, অলমোস্ট 20 ইয়ার্স। হ্যাঁ, মানে অগ্নুৎপাত ও আগ্নেয়গিরি তো তাই, পুরোপুরি তাই। আচ্ছা। সো দের আর লটস অফ আইকনিক ক্যারেক্টার্স ইন বেঙ্গলি লিটারেচার লাইক ফেলুদা, কাকাবাবু, ব্যোমকেশ। তুমি কেন শঙ্করকে চুজ করলে?
শঙ্করকে চুজ করার পিছনে দুটো কারণ। একটা হচ্ছে গ্রাম্য একটা পরিবেশ, যেটা আমার বড় হওয়া গ্রাম্য পরিবেশে। অ্যান্ড দ্বিতীয়ত শঙ্কর একটা স্বাবলম্বী চরিত্র। মানে শঙ্কর জাস্ট আফ্রিকায় জাস্ট চলে গেছিলো কাজের জন্য, ফ্যামিলির জন্য, অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু যায়নি। আমি গেছি অ্যাডভেঞ্চারের জন্য, সেটা আলাদা বিষয়। কিন্তু শঙ্কর আমাকে বারবার বুঝিয়েছে, বা বিভূতিভূষণ বাবুর লেখাটা আমাকে বারবার বুঝিয়েছে, তোমাকে মেরুদণ্ড শক্ত করে চলতে হবে অ্যাডভেঞ্চার করতে গেলে। কারণ আমি অলওয়েজ এই জিনিসটা বিলিভ করি যে এই জার্নিটার ক্ষেত্রে অলওয়েজ, যে এই যে আমাদের শঙ্কর, এটা তো শুধু শঙ্কর একটা চরিত্র না, এটা আমাদের বাঙালি জাতির অনেকের কাছে বেঁচে থাকার একটা ইন্সপিরেশন, বা মেরুদণ্ড সোজা করে রেখে অ্যাডভেঞ্চারে বা আমাদের জীবনে এগিয়ে চলার একটা ইন্সপিরেশন। তো বইটা পড়ে আমার কোথাও গিয়ে বারবার এটাই বিভূতিবাবু বুঝিয়েছেন, মানে শঙ্কর কখনো কারোর কাছে হাত পাতেনি বা কারোর কাছে গিয়ে মাথা নত করেনি তার অ্যাডভেঞ্চারের জন্য বা তার নিজের জীবন ধারণের জন্য। সে শুধু পরিবারের জন্য বা কিছুটা অ্যাডভেঞ্চারের জন্য গেছিলো। তো আমার মাথার ভিতরে এটাই চলতো যে আমি যদি শঙ্করের স্বপ্ন বাঁচতে চাই, আমাকে ক্যারেক্টারটাকেও নিজের মধ্যে একটুখানির জন্য হলেও ডেভেলপ করতে হবে। সেটা হচ্ছে স্বাবলম্বিকতা, যেটা আমাকে বাবা অলওয়েজ বলেছে, যে যদি এই অ্যাডভেঞ্চারটা তোমাকে করতে হয়, তুমি আমার কাছ থেকে 1 টাকা নেবে না, কারোর কাছ থেকে 1 টাকা নেবে না, তোমাকে নিজে থেকেই করতে হবে, নাহলে তুমি ক্যারেক্টারটার ভিতর ঢুকতে পারবে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু অন দিস ক্যারেক্টার। আর গ্রামে বড় হওয়া আমার, এখন তো করিমপুরে রয়েছি, তার আগে মাথাভাঙাতে ছিলাম, লোহিত নদীর ধারে ছিলাম আসামে, বাবার ওখানে জব ছিল। তো স্বাভাবিকভাবে পাহাড়, নেচার, সমস্ত কিছু এটা ছোটোবেলা থেকেই ছিল। তো স্বাভাবিকভাবেই কোথাও না কোথাও ওই আমার একটা বন্ধু বলে যে জীবনে অ্যাডভেঞ্চার হওয়ার জন্য একটা কাজ, যেটা হয়েছে আমাদের জীবনে, যে উনি একটা লাইন বলেন, বীজটা বিভূতিবাবু বলেছিলেন। সো ইটস লাইক দ্যাটস ওয়াই শঙ্কর। আমাদেরকে একটু এক্সপ্লেন করো যে তুমি কলকাতা থেকে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি আফ্রিকা গেছো, সেই চাঁদের পাহাড় দেখার মুহূর্তে, এই যে পুরো জার্নিটা আমাদেরকে একটু এক্সপ্লেন করো। মানে কেমন ছিল তোমার সেই অ্যাডভেঞ্চারাস দিনগুলো? ইটস রিয়েলি ডিফিকাল্ট টু সে, মানে কীভাবে বোঝাই এত বড় একটা জার্নি। মানে আমি আগেও বলছিলাম যে ইটস অনেক দিনের পরিকল্পনা, এবং সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা এবং ওটা অন্য মহাদেশে যাওয়া, পূর্বপুরুষদের দেশে যাওয়া। আমরা ইন্টারনেটে একরকমের আফ্রিকা দেখেছি, স্কেচবুকে একরকমের আফ্রিকা দেখেছি, বিভূতিভূষণ বাবুর বইয়ে একরকমের দেখেছি, ন্যাশনাল জিওগ্রাফিতে একরকম দেখেছি। কিন্তু যখন আমি প্রথম ল্যান্ড করলাম এখান থেকে, কলকাতা থেকে মুম্বাই থেকে নাইরোবি, দিয়ে বুঝতে পারলাম যে বিষয়টা ওই রকম সুন্দর রোমান্টিক নয় একদম। মানুষজন প্রচণ্ড রুক্ষ, মানুষজনের পিপাসা রয়েছে, অর্থের রুক্ষতা রয়েছে। আর তার মধ্যে নাইরোবি হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডলিয়েস্ট ক্রাইম ক্যাপিটাল। এবং আমি যেদিন পৌঁছাই তার আগের দিন মোটামুটি একটা ভালো রাইডস চলছিল। সো সেখানে পৌঁছানো, এবং প্রথমে একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে পড়ি। ফায়ারিং চলছে রাত্রিবেলায়, যে হোস্টেলে রয়েছি, বাইরে ফায়ারিং চলছে। হোস্টেলের যে ওনার, সে আমাকে বলছে যে এখন সন্ধে 5টার পর থেকে বেরোনো উচিত নয়। উনি রাগও দেখিয়েছিলেন আমার প্রতি, আমি কেন বাইরে গেছিলাম সন্ধ্যাবেলায়। আফ্রিকায় পৌঁছানো এবং পৌঁছে সেই জিনিসটা উপলব্ধি করার মধ্যে বিস্তর ফারাক। মানে আমি দেখছি সুন্দরভাবে একটা টাইম লাইন মনের ভিতর সাজিয়ে রেখেছি, আমি যাব এখানে, এই শঙ্করের পথ, এই রুট আমি সুন্দরভাবে ফলো করব, এগিয়ে যাব। কিন্তু বিষয়টা একদমই ওইরকম না। মানুষজন পুরোপুরি আলাদা, কমিউনিকেশনস পুরোপুরি আলাদা। হ্যাঁ, একটা সুবিধা ছিল, মানুষজন ইংলিশ বলে, মোস্ট অফ দেম অ্যাজ ক্রিশ্চিয়ানস। চুরি ডাকাতি প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর ভিডিও দেখে গেছিলাম চুরি ডাকাতির, সেটা প্রচণ্ড ভয়ের কারণ ছিল। এবং ইভেন আমি যেদিন এখান থেকে কলকাতা থেকে যাবো তার আগের দিন আমি ভাবছিলাম আমার কি সত্যিই যাওয়া উচিত এত বড় একটা অ্যাডভেঞ্চারে। কারণ আমার মায়ের কথা মনে পড়ছিল যে আমার যদি কিছু হয়ে যায়, এই মানুষটা কষ্ট পাবে, আর কিছুই নয়। না, ঠিক আছে, এই মানুষটাকে হ্যাপি করতে গেলে আমাকে অ্যাটলিস্ট এই জিনিসটা করতে হবে, মানে লাইফের রিস্ক তো নিতেই হবে। কারণ আমি আজকে আছি, কালকে নেই। তো অ্যাডভেঞ্চার ইজ দ্য মেইন থিং। তো আফ্রিকায় যাওয়া, এবং ওখান থেকে নাইরোবি থেকে আমি পৌঁছে হচ্ছে মোম্বাসা, আমাদের গল্পে পড়া মোম্বাসা। প্রসাদ বাবুর সাথে আমাদের শঙ্কর, যদি আমি হিস্ট্রি মিলিয়ে দেখি বা ফিকশন থেকে বেরিয়ে আসি, মুম্বাই থেকে জাহাজে করে শঙ্কর জাহাজে করে প্রসাদবাবুর সাথে মোম্বাসায় গিয়ে পৌঁছায়। মোম্বাসা একটা বন্দর কেন্দ্রিক শহর,
এবং একটা সময় ভাস্কো দা গামা থেকে শুরু করে পর্তুগিজ থেকে শুরু করে আরব ইংরেজ সবাই এসছে, সবাই দখল করেছে এবং ইতিহাস মোম্বাসার প্রত্যেকটা গলিতে গলিতে সাক্ষী। সেই ইতিহাসের কথা বিভূতিভূষণ বাবু বলেননি একটা গল্পে, অত কিছু বলাও সম্ভব নয়, কিন্তু কীভাবে কেন হলো সেটা যদি বলি তাহলে এটাই বলতে হবে যে ব্রিটিশরা যখন বিভিন্ন জায়গা থেকে আমদানি, লাস্ট ব্রিটিশরা রাজ করেছে ওখানে, যখন ওরা সমস্ত কিছু আমদানি শুরু করলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তখন মোম্বাসাকে ওরা বন্দর বানালো, বন্দর ছিল এবং ওটাকে ওরা সেটেল করলো এবং দেখলো যে জাহাজে করে তারপর এখান থেকে বয়ে নিয়ে জিনিসপত্র বয়ে সেন্ট্রাল আফ্রিকা বা আফ্রিকার বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া অসম্ভব একটা কাজ। সো দে ডিসাইডেড যে ওরা রেলপথ পাতবে এবং সেই রেলপথ পাতার জন্য প্রচুর ভারতীয়, বাংলাদেশ বা পাঞ্জাব বা মহারাষ্ট্র বিভিন্ন অঞ্চলের মানুষজন ওখানে কাজে যায়। তার মধ্যে প্রসাদবাবু একজন। প্রসাদবাবু অলরেডি কাজে গেছিলেন, দেশে ফিরে এসেছিলেন ছুটিতে, তখনই শঙ্করের সাথে জুড়ে যায় এবং শঙ্কর পৌঁছে যায় ওই রেলওয়ে কনস্ট্রাকশনে কাজ করার জন্য। শঙ্করের ওখানে পৌঁছনো, হ্যাঁ আমি এরকম ইমাজিন করছি যে শঙ্কর জাহাজ থেকে নামলো, ওখান থেকে প্রসাদবাবুর সাথে একটা ভারতীয় রেস্তোরাঁ, ওখানে ভারতীয় রেস্তোরাঁ রয়েছে, ভারতীয় রেস্তোরাঁয় সিঙ্গাড়া কফি খেয়েছে, দিয়ে তারপর ওখান থেকে কোনো একটা বাহনে করে গিয়ে কোনো একটা কনস্ট্রাকশন ক্যাম্পে গিয়ে পৌঁছেছে এবং রাত্রিবেলায় মানুষকে সিংহের আক্রমণ। ওখানে সাভো বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমি পৌঁছাই 2-3 দিন সাইক্লিং করার পর। তুমি যখন যাচ্ছ মানে কন্ট্রাস্টটা কীরকম হচ্ছে বিভূতিভূষণ বাবুর লেখা আর হচ্ছে তুমি যা দেখছো সব এক হুবহু মিল? একদম মিলে যাচ্ছে। মানে তুমি মানে এটাও তো বোঝা যায় যে সেই দেশগুলো অতটা ডেভেলপ করেন, লাইক সেই প্রায় 90 বছর আগের লেখা তার সাথে হুবহু তাদের জনজীবন এখনও মিলে যাচ্ছে। অ্যাকচুয়ালি তো সেইভাবে মেলানো খুব অসম্ভব ব্যাপার, কারণ যেই সময়ের কথা বলছি যখন রেলপথ পাতা শুরু হয় 1896 প্রথম রেলপথ পাতা হয়, ব্রিটিশের রেলপথ পাতে। তারপর থেকে সেটা সময় নেয় অনেকটা রেলপথ এগিয়ে যাওয়ার। 1910-এর কথা পড়েছি আমরা চাঁদের পাহাড়ে, রাইট? এবং 1910 মানে প্রায় 14 বছর বেরিয়ে গেছে। ততদিনে যদি আমি সেভাবে মিলিয়ে দেখি যে রেলপথের অনেকটা অংশ পাতা হয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে তারপর থেকে আরও 120 বছর, 1910-এর পরিপ্রেক্ষিতে এখন 2025, 115 বছর প্রায়, হ্যাঁ 115 বছর এগিয়ে গেছে। হাই স্পিড রেলওয়ে এসছে এখন। আগে যে ন্যারোগেজ রেলওয়ে ছিল যেটাতে শঙ্কর কাজ করতো সেটা আছে, শুধু মালগাড়ি হিসেবে ব্যবহৃত হয়। সেটা আমি দেখেছি, সেটা রান করতে দেখেছি, কিন্তু ওটাতে প্যাসেঞ্জার হিসেবে চড়ার আর সৌভাগ্য হয়নি, কারণ ওটা 2017 থেকে বন্ধ হয়ে যায়। আচ্ছা, কারণ ওটাতে মুনাফা নেই এবং খুব স্লো ট্রাভেল। চাইনিজরা হাই স্পিড রেলওয়ে বানিয়েছে। যেটা বলছিলাম সাভো বলে যে জায়গাটা, যেখানে আমরা গল্পে পড়েছি যে শঙ্করের কনস্ট্রাকশন ক্যাম্পে মানুষকে সিংহের আক্রমণ, ওখানে একটা ক্যাফেতে গেছিলাম, ক্যাফে না একটা রেস্তোরাঁ টাইপের, ওখানে গেছিলাম সাভো বলে জায়গাটা, রাস্তার উপরেই ম্যান ইটার্স ক্যাফে, ঠিক আছে? ম্যান ইটার্স ক্যাফে নামই, মানে ওটা বন্ধ হয়ে গেছে, বাট আমি জানলাম মানে সত্যি মানে ম্যান ইটার্স ক্যাফে কেন? কারণ জেমস প্যাটারসন বলে একজন ইংরেজ ছিলেন, উনি এই পুরো বিষয়টা তত্ত্বাবধান নিয়েছিলেন। যে ম্যান ইটার্স যে লায়ন ছিল, যারা মানুষ আক্রমণ করতো বা শঙ্করের ক্যাম্পে যাদেরকে আক্রমণ করেছিল, যেমন আমাদের তিরুমলাপ্পাকে নিয়ে গেছিল গল্পে যেটা রয়েছে, তো সত্যিই তাই, মানে জায়গাটা ওই রকমই। এবং ওখানকার মানুষজনের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি এটা ম্যান ইটার্স অফ লায়ন, যেই বইটা জেমস প্যাটিনসনের লেখা, ওই বইয়ের তত্ত্বাবধানে কিছুটা অংশ বিভূতিবাবু ইন্সপায়ার্ড হয়েছিলেন ওই লেখাটা থেকে, এবং সেটাকে উনি একটা ফিকশন রূপ দেন। এবং জায়গাটা হুবহু তাই, দূর দূরান্তে কিছু নেই, ঘাসের বন, দূরে রেল লাইন চলে গেছে, একদিকে আর একদিক চলে গেছে, স্টেশন ঘর, শঙ্করের রান্নাঘরের ছোট অংশ। আমি তো যখন পৌঁছালাম প্রথমবার আমি ভাবছি এটা কোথায় এলাম, মানে এটা তো সিনেমার সেট মনে হচ্ছে, কারণ আমি তো একদম হুবহু এরকম কল্পনা করেছিলাম। একটা ছোট রান্নাঘর, তারপরে কাঁচের জানলার কথা উল্লেখ করেছেন। আমি এটাই ভাবছি যে এই মানুষটা কীভাবে লিখলেন। সেই সময় তো ছবিও ছিল না, ক্যামেরাও ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু জেমস প্যাটারসনের লেখা বইতে তো আমি এত কিছুর ডিসক্রিপশনও হুবহু পাইনি। উনি কী করে করলেন এটা এখনও আমার কাছে একটা জাদুর মতো হয়ে রয়েছে। এই যে সিংহ, আপনি নিশ্চয়ই গল্পে পড়েছেন যে সিংহ এই কাঁচের জানলায় থাবা দিয়ে ঘষছে, যেটা আমরা গল্পে পড়েছি, সেটা একদম হুবহু কাঁচের জানলা ওখানে রয়েছে। এবং মনে হচ্ছে যদি ওটা জোরে মারে জানলাটা খুলে পড়ে যাবে এবং শঙ্কর বিপদে পড়বে। হ্যাঁ, আমি একটা মজার জিনিস পেয়েছি, সেটা হচ্ছে প্রায়
60-70 বছরের পুরনো হবে। পুরনো ওই রেলওয়ে পেপার্স বুকগুলো হয় না, স্টেশন মাস্টারের সিগনেচার বা যে গার্ডের সিগনেচার, গার্ডের নাম। ওটা কি ওপেন থাকে ওই স্টেশনটা অ্যাকচুয়ালি অ্যাবান্ডান্ট এখন এই মুহূর্তে, কিন্তু আমি যা শুনলাম যে স্টেশনটা আর বেশি দিন থাকবে না, ওটাকে ডিমলিশ করে দেওয়া হবে। আচ্ছা, তো আমি খুবই লাকি যে স্টেশনটা মানে লাস্ট অবস্থায় দেখেছি। সাবো স্টেশনটা মানে হিস্টোরিক একটা স্টেশন, প্রচুর গল্প রয়েছে। মানে এই কনভারসেশন করতে গেলে সারা রাত চলে যাবে সাবো নিয়ে, আমি অত বিশদে যাচ্ছি না। ওই রিপ্লে বুকগুলো আমি নিয়ে এসেছি বাড়িতে কিছুটা। আচ্ছা, আমি যেরকম হাতে নিয়ে দেখছি এবং ভাবছি ও মাই গড, মানে এটা কি। তখন আমি ইমাজিন করছি যে হ্যাঁ, হয়তো শঙ্কর অন্য কোনো নামে এই স্টেশন মাস্টার ছিলেন, তার নাম হয়তো অন্য কিছু হতে পারত। অসাধারণ। তারপরে এই তুমি স্টেশন থেকে তুমি যে চাঁদের পাহাড়ের দিকে জার্নিটা, সেটা কিভাবে শুরু হলো? সেটা ওখান থেকে আমার একটু ওয়াইল্ড লাইফের প্রতি শখ ছিল ছোটোবেলা থেকেই, যেহেতু পাহাড়ে বড় হওয়া, ওয়াইল্ড লাইফ দেখা। এবং ওখান থেকে আমি পৌঁছাই হচ্ছে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক। অসাধারণ ল্যান্ডস্কেপ। ছোটোবেলায় জিওগ্রাফিতে দেখেছিলাম যে ওই সিংহ জেব্রা নিয়ে যাচ্ছে, হায়না নিয়ে যাচ্ছে, একদম হু সেম সিন তোমার চোখের সামনে ঘটছে। সাফারিতে যাওয়া হয় ওখান থেকে, উইচ ওয়াজ রিয়েলি এক্সপেন্সিভ ফর মি, বাট সেটা আমি প্ল্যানিং করেছিলাম 10 বছর ধরে যে হ্যাঁ, আমার এই এক্সপেন্সটা হবে অ্যান্ড আই হ্যাভ টু পে উইদাউট এনি রিগ্রেট। কারণ ওই এক্সপিরিয়েন্স তো টিভির পর্দায় দেখে হয় না। কতটা এক্সপেন্সিভ? আমি যেটা করেছিলাম দ্যাট ওয়াজ দ্য মোস্ট লাইক কোর এক্সপিরিয়েন্স। মানে আমি চাইনি যে জাস্ট ঢুকবো বেরিয়ে আসবো। মানে গাইডের নাম কী ছিল, পলো বা এরকম কিছু ছিল। আমি ওকে বলেছিলাম দেখো, দিস ইজ মাই ড্রিম, আই হ্যাভ টু সি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস অ্যানিমেলস। তো বলছে ঠিক আছে, বাট আই নিড গুড টিপস। ইটস ওকে, নো প্রবলেম, আপনার কোনো অসুবিধা নেই, আপনি যদি এই সিনগুলো আমাকে দেখাতে পারেন। ইট ওয়াজ আ হোল ডে থিং। সকাল 5টায় আমরা বেরোই অ্যান্ড সন্ধে 5টা 15-20 এরকম হবে হয়তো। সারাদিন ডিহাইড্রেটেড, ইস্যু করার জায়গা নেই, কোনো ব্রেক নেওয়ার জায়গা নেই, কারণ আমি গাড়ি থেকে নামতে পারবো না। যে কোনো সময় অ্যাটাক করে দেবে। অ্যাটাক করা থেকে মানে ওটা তো পুরো একটা কোর ওয়াইল্ড লাইফ এরিয়া, এবং দূরে কিলিমাঞ্জারো দেখা যাচ্ছে। মানে এটা একটা অদ্ভুত ল্যান্ডস্কেপ। আমি কেনিয়াতে আছি, তানজানিয়াতে হচ্ছে কিলিমাঞ্জারো, এবং যিনি রানী ছিলেন উনি এমনভাবে ডিভাইড করেছেন যে প্রত্যেকটা দেশে যেন উগান্ডা, তানজানিয়া, কেনিয়া সবার জন্য একটা করে মাউন্টেন্স থাকে। তো উনি বর্ডারগুলো এমনভাবে টেনেছেন যে প্রত্যেকটা দেশে একটা করে পাহাড় রয়েছে, সবারই যাতে কালচারালি রিচ হয়, ট্যুরিজম অ্যাট্রাক্ট করতে পারে। কারণ মাউন্টেন্স মানেই তো একটা ট্যুরিজমের বিষয় থাকে। এবং বর্ডারটা উনি এমনভাবে টেনেছেন, মানে এইদিকে তানজানিয়াতে কিলিমাঞ্জারোটা নেমে শেষ হচ্ছে, তারপর থেকে কেনিয়া শুরু হচ্ছে। আর আমি গেছি ওই বর্ডারটায়, যেখান থেকে কিলিমাঞ্জারোটা খুব সুন্দর দেখা যায়। একটা হাতি, একটা জেব্রা হেঁটে যাচ্ছে। আমার কাছে ছবি আছে খুব সুন্দর, কিলিমাঞ্জারোর স্নো উপরে, আপনি দেখেছেন নিশ্চয়ই। অসাধারণ একটা ল্যান্ডস্কেপ কিলিমাঞ্জারোর। একটা হাতি, একটা জেব্রা, একটা জিরাফ হেঁটে যাচ্ছে। আমি ভাবছি আহা, এই তো জীবন। মানে অসাধারণ, কি বলবো। মানে আমি ভাবছিলাম যে এটা আমি সত্যি, মানে আমি বিলিভ করেছি, মানে যে আমি এটা দেখবো, তাই জন্যই হয়তো সম্ভব হয়েছে। অ্যান্ড থ্যাঙ্কফুল জানাচ্ছিলাম বিভূতিবাবুকে যে এত সুন্দর একটা ভেঞ্চার ক্রিয়েট করার জন্য, নাহলে হয়তো আমার পৌঁছানো হতো না। আমাদের ইন্ডিয়ান অ্যানিমেল যেগুলো রয়েছে, সিংহ, হাতি, জেব্রা, সেগুলোর সাথে ওদের ডিফারেন্সেস কীরকম? মানে কিছু সেরকম সিগনিফিকেন্ট কিছু ডিফারেন্সেস দেখেছো? আমি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কোনো ন্যাশনাল পার্কে এখনও অবধি যাইনি। আমার টার্গেটই ছিল যে আমি কোনো দিন কোনো ন্যাশনাল পার্কে যাই, সেটা হতে পারে অ্যাম্বোসেলি বা ওরঙ্গরো বা আমাদের মাসাই মারা। আমি গেলে এখানেই যাবো, কারণ আমি ওই কেজ অ্যানিম্যালকে ট্রেন করিয়ে ওয়াইল্ড লাইফে ছেড়ে দেবে, দ্যাট আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু সি। এবং এখানে প্রচুর, আমি যেটা শুনেছি আমাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে, যে দে আর নট ওয়েল ট্রিটেড, এবং ওদের ক্ষেত্রটা অনেকটা কম। আমার মনে হয় ইটস এ টর্চার ফর দেম ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আমার মনে হয়েছে কোথাও গিয়ে খুব প্রচুর পরিমাণে আননেসেসারি গাড়ি চলে যাওয়া, একটা জায়গায় প্রচুর গাড়ি পৌঁছে যাওয়া, যেটা তুলনামূলকভাবে ওখানে কম। মানে কম কারণ কি, জায়গাটা অনেকটা বেশি, এবং অর্গানাইজড, ওয়েল অর্গানাইজড। ডেফিনেটলি যারা ওয়াইল্ড লাইফ প্যাশনেট তাদের ডেফিনেটলি প্রথমে অ্যাম্বোসেলি, মাসাই মারা, ওরঙ্গরো এগুলো অবশ্যই যাওয়া উচিত। মানে তারা যদি সত্যিই চায় যে এরকম কিছু উইটনেস করতে, মানে ইটস আ লাইফ টাইম থিং। আমি ভাবছি যে এই সিংহটা মুখে রক্ত লেগে আছে, ও একটু আগেই কারোর একটা ঘাড়ে চাপ বসিয়েছিল, ওটাই আমার পাশে এখন আমি দেখতে পাচ্ছি। মানে ওহ, এটা বলা
ভীষণ যখন অসম্ভব। ওই যে শঙ্করের স্টেশন যেটার কথা আমরা বইতে পড়েছি, অনেক সময় হয় না এরকম যে দেখে মনটা উদাস হয়ে গেল, খা খা করছে মনটা, কিছু একটা দূর পড়ন্ত বিকেলে তাকিয়ে আছি, চারিদিকে দূর দূরান্তে শুধু ঘাস রয়েছে, তো এরকম ফিলিংস হয়েছিল কিছু? যদি আমি স্টেশনে আবার ফিরে যাই, শুধু একটা স্টেশন নয়, বেশ কিছু স্টেশন ভিজিট করেছিলাম যেগুলো অ্যাবান্ডেন্ট টেস্ট পাসিং জোনের মধ্যে পড়ে। কারণ সাবো ইস্ট, সাবো ওয়েস্ট দুটো ন্যাশনাল পার্ককে বিভক্ত করে দেওয়া হয়, যাতে ওই সাবোর হাতি খুব বিখ্যাত, পুরো তামাটে রঙের হয়, সেই হাতিরা যাতে কোনো রকমভাবে যেটা মেন রাস্তা বা করিডোর, সেই করিডোরে না আসে। তো ওরকম একটা স্টেশনে গেছিলাম, নাদি বলে একটা স্টেশন, NDI বলে। তো ওখানে ওরকম বিকালে আমার থাকার একটা অভিজ্ঞতা রয়েছে। আমি ওখানে রাত্রিবেলায় ছিলাম, বিকালে পৌঁছায় এবং কোনো লোকজন নেই, কোনো মানুষ নেই। আমি ভেবেই রেখেছিলাম যে হ্যাঁ, আমি এখানে কোনোভাবে থাকবো, জল নিয়ে যাওয়া হয়, খাবার দাবার নিয়ে যাওয়া হয়, কারণ আমি জানি আমি যদি বেশি মানুষজনকে জানাই তাহলে গিয়ে বিষয়টা একটা অন্য সিচুয়েশনে যাবে, কারণ ওটা ট্রেসপাসিং জোন। তো কারণ আর ফেন্স নিজ দিক দিয়ে ঢুকতে হবে এবং গিয়ে তারপরে ওখানে থাকতে হবে। তো ওখানে যাওয়া এবং গিয়ে থাকা, পরিত্যক্ত ঘর, স্টেশন ঘর, তালা মারা আছে, জানলার ভেতর থেকে দেখা যাচ্ছে যে ভিতরে টিকিট কাউন্টার, টিকিট পড়ে রয়েছে, চেয়ার, এভরিথিং। সেখানেই আমি প্রথমবার গিয়ে আফ্রিকাতে আমার ওই বইটা বের করি, বিভূতিবাবুর লেখা চাঁদের পাহাড় বইটা, এবং তখন গিয়ে ওই লাইনটা পড়ছি যে এরম জীবন তো শঙ্কর চেয়েছিল, দূরে বাওয়াব গাছ, দূরে বিস্তৃত সীমা অন্যান্য মহাদেশে, যেটা জিম্বাবুয়ে অবধি বিস্তৃত। দেখছি হ্যাঁ, স্টেশনের পিছনে একটা বাওয়াব গাছ, একদম হুবহু শঙ্কর এইসবই ভেবেছিল। আমিও ওইরকমভাবে ভাবার চেষ্টা করছিলাম, কিন্তু ভাবতে পারতাম যে এটাই রিয়েল। মানে আমি এখন ওই মুহূর্তটায় রয়েছি, 125 বছর পিছনে চলে গেছি আমি এই মুহূর্তে। আমার পাশে কেউ নেই, ইন্টারনেট নেই। একটা ওখান থেকে তারপরে পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠা দুজন ফরেস্ট গার্ড আসেন এবং উনি আমাকে বলেন যে চলে যেতে এখান থেকে। তুমি রাতে ছিলে ওখানটায়? হ্যাঁ, রাতে ছিলাম। তাঁবুটা নিয়ে, মানে যেটা ক্যাম্পিং করে? হ্যাঁ, ক্যাম্পিং করে ওই স্টেশন ঘরের পেছনের দিকে একটা জলের কল ছিল। ভয় লাগেনি রাতে যদি সিংহ চলে আসে বা ব্ল্যাক মাম্বা, যে স্নেকের কথা আমরা? ভয় তো অবশ্যই রয়েছে জীবনে, একটাই ভয়, সেটা হচ্ছে যে কিছু যদি না দেখে মরে যাই, এটা একটা ভয়। আর বাকি আমার কোনো ভয় নেই, কারণ ভয়টাকে জয় অনেক দিন আগে হয়ে গেছে। তো ওই ভয়টা আমার ছিল না। শুধু এটাই ছিল যে আমি যেন ওই একটা দিন, মানে সারা জীবনে, মানে আমাদের মানব জীবন যদি 50 বছর আমি ধরে নিই, 50 বছরে একদিনের জন্য শঙ্করের সাথে থাকতে পারবো না। শঙ্করের সোল তো এখানেই থাকে। বিভূতি বাবু তো হতে চেয়েছিলেন শঙ্কর, কোথাও গিয়ে আমার তাই মনে হয়েছে, উনি তো শঙ্কর হতে চেয়েছিলেন। আমি হতে পারবো না একদিনের জন্য। ওই স্টেশনের আশেপাশে কোনো গ্রাম ট্রাম কিছু ছিল না, অ্যাকচুয়ালি ওটা ন্যাশনাল পার্কের পুরোপুরি করিডর। তো তুমি ওখানে ছিলে রাতের বেলা একা একা, সম্পূর্ণ 10-15 কিলোমিটারের মধ্যে, কেউ কোথাও নেই, খাবার দাবার নেই, ইলেকট্রিসিটি নেই, মানে কীভাবে ছিলে? রাতটা কাটালে কীভাবে? ওই শঙ্কর, পুরো মাথার ভিতরে ওটাই চলছে যে শঙ্কর যদি থাকতে পারে আজ থেকে এত বছর আগে, আমি কেন পারবো না? কারণ এত দূর থেকে আসা তো শঙ্করের জন্যই, ওটাকে বাঁচার জন্যই, ওই অনুভূতিটা নেওয়ার জন্য। আর আমি যদি ওটা যদি স্কিপ করে যেতাম তাহলে হয়তো আমার ভিতরে অনেক রিগ্রেট থেকে যেত, কারণ ওটা তোকে মন থেকে চেয়েছি আমি। আমরা প্রত্যেকে, আপনি, আমি, যেই হোক, দর্শক যারাই হোক, আমরা যদি কোনো দিন মন থেকে কোনো কিছু চাই এবং সেটা যদি কোনোভাবে ফুলফিল না হয়, আমরা কোনো না কোনো দিন কোনো একটা সানসেট দেখতে দেখতে আমরা ভাবি ওই কথাটা যে ম্যান, একবার চেষ্টা করলে, একবার। 3 Idiots বলেছে এই কথাটা, যে লেটার হাত মে থা, ঠিকই, তারপরে ট্রেন স্টেশন পে খাড়ি হুই থি, বাস এক হ্যাঁ। ওটাই, হ্যাঁ, করতেই হবে, কিছু করার নেই। লাইফে রিগ্রেট করা যাবে না, একদম না। প্যাশন এবং প্রফেশনকে এক করাটা হয়তো সবার ক্ষেত্রে সম্ভব নয়, কিন্তু যেটা ইচ্ছে বা স্বপ্ন, এটা আমি বুঝতে পেরেছি প্রচুর ওয়াইজ মানুষজনের সাথে দেখা করে, এটাই যে একটা চায়ের দোকান হোক বা একটা সিনেমা বানানো হোক, সেটা মোবাইল দিয়ে শুরু হতে পারে বা একটা ভাঙা গাড়ি দিয়ে শুরু হতে পারে, সেটা করা উচিত। কারণ 50 বছর বয়সে গিয়ে যখন আর এবিলিটি থাকবে না বা যখন ভাবনা চিন্তা করার ক্ষমতা থাকবে না, তখন গিয়ে যদি রিগ্রেট করতে হয়, তো তার আমার মনে হয় মানব জীবন সার্থক নয়, একদম সার্থক নয়। এটা আমি প্রচুর ট্রাভেলারদের সাথে, বাবা মার সাথে কথা বলে, বন্ধুবান্ধবের সাথে কথা বলে, বই পড়ে জেনেছি যে এটা কিন্তু আমি নিজে কিন্তু
ইমপ্রুভ করিনি। হয়তো কোনো অ্যাডভেঞ্চারার পার্সনই এটা বলেছিল যে রিগ্রেট করা যাবে না, বিকজ ওয়ান লাইফ, একটাই লাইফ বাস। মানে তুমি দেখছো কোভিড কীরকম আনপ্রেডিক্টেবল। কদিন আগে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের ছেড়ে চলে গেলেন কলকাতা থেকে। উনি কত কিছু সুন্দর কাজ করছিলেন, ওনার কাজ আমরা দেখতে পারবো না আর। এখন উনি যদি বেঁচে থাকতেন, বেঁচে থাকতে থাকতে যদি আমরা রিয়েলাইজ করি কোনো দিন যে মৃত্যু কতটা মর্মান্তিক, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এই জীবনটা বেছে নেবে যে আমার যেটা স্বপ্ন বা যেটা ইচ্ছে সেটা পূরণ করা উচিত। কারণ আমি প্রচুর অ্যাডভেঞ্চারে গিয়ে কাছ থেকে দেখেছি, মাউন্টেনিয়ারিং বা ট্রেকিং এক্সপিডিশনে গিয়ে, যে মানুষের মরে যাওয়াটা কতটা আপেক্ষিক এবং যখন তখন হতে পারে, মানে ইউ নেভার নো। সো আই লিভ দোজ মোমেন্টস, সো আই ডিসাইডেড যে হ্যাঁ, আই উইল লিভ মাই লাইফ ফুলেস্ট। তুমি যখন এই পুরো জার্নিটা করছিলে, তোমার সব থেকে কাছের সঙ্গী ছিল তোমার সাইকেল। এই সাইকেল নিয়ে যাওয়ার আইডিয়াটা কেন? মানে তুমি তো লাইক কোনো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারতে বা অন্য কিছু। সাইকেল এটা একটা ইকো ফ্রেন্ডলি ডেফিনেটলি, এবং আমি যত জায়গায় গেছি আজ অবধি সমস্ত কিছু সাইকেলে। তো সাইকেলের সাথে একটা আলাদা ইমোশনস ছিল, এবং কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে সাইকেল এমন একটা বাহন যেটা মানুষকে আরও মানুষের কাছে নিয়ে যায়। আমি একটা পাতা দেখতে পাই, একটা গাছের ফুল দেখতে পাই, পাথর দেখতে পাই, মাটির গন্ধ পাই, যেটা 4 হুইলার্স বা 2 হুইলার্সে আমার মনে হয় না কোথাও গিয়ে ওটা হয়, সেই জিনিসটা ফুলফিল হয়। সেটা আমার বক্তব্য। নেচারের সাথে কানেক্টেড, নিজের সাথে কানেক্টেড ফিল হওয়া, ওই টেম্পারেচারটা ফিল করা, ওই হাওয়াটা ফিল করা, ওখানকার ওই রাস্তা দিয়ে যাচ্ছি, এটা রান্না হচ্ছে বাড়িতে, একটা কিছু গন্ধ আসলো ভালো, গিয়ে জিজ্ঞেস করছি আমি কি পেতে পারি। এইটা সাইকেল ছাড়া সম্ভব না। এবং আমরা ছোটোবেলায়, আপনি আমি যেই হই, প্রত্যেকে সাইকেল চালিয়েছি, এবং আমার মনে হয় মানুষজন জার্নির সাথে আরও জড়িয়ে যেতে পারে এবং নিজেকে কোথাও না কোথাও গিয়ে ওই জায়গাটায় পৌঁছে দিতে পারে যে হ্যাঁ, সাইকেল, আরে দেরি দারুণ তো। আমি তো ছোটোবেলায় সাইকেল চালাতাম, কিন্তু সাইকেল নিয়ে তো আফ্রিকা যাবো কোনো দিন ভাবিনি। তো আমিও তো এটা ভেবেছিলাম যে সাইকেল নিয়ে আফ্রিকা যাবো কোনো দিন ভাবিনি। তো ওই ভাবনা চিন্তা থেকেই সাইকেলটা মাথার ভিতর আসা যে চলো, যেটা কেউ ভাবে না সেটাই আমি করি। তো তুমি ওখানে একদিন সাফারি করলে, সাফারি করার পরে যে চাঁদের পাহাড় পর্যন্ত জার্নিটা, আবার বাকিটা বলো। আচ্ছা, তারপর ওখান থেকে সাফারি করে, অ্যাম্বাসেডরিতে সাফারি করে আমি নাইরোবি এসে রাত্রিবেলায় পৌঁছাই, এবং সেখানে আরেকটা কাইন্ড অফ যুদ্ধের পরিস্থিতি, পলিটিক্যাল রাইটস অ্যান্ড এভরিথিং। কোনো ক্রমে আমি এসে পৌঁছাই নাইরোবির হোস্টেলে, যেখানে প্রথমে ছিলাম আমি। আবার বিবিসি কভার করেছে খুব সুন্দরভাবে না, মানে তাদের চ্যানেলে চাইলে দেখতে পারবেন এই নাইরোবি রাইটস লাস্ট ইয়ার। দেন তারপর ওখান থেকে আমার সাথে একজন বন্ধুর পরিচয় হয়, তেরেজা বলে। নাইরোবিতে হোস্টেলে সাইকেল ঠিক করছি, আবার সাইকেলটা ঠিকঠাক করছি, এবং দেখছি বাগানে একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দরভাবে। তারপরে হঠাৎ করে সন্ধ্যাবেলাতে একজন ইসরায়েলি মেয়ে আমার সাথে বন্ধুত্ব করে, মানে হচ্ছে মেরিয়াম। মেরিয়ামের সাথে আমার পরিচয় হয়, এবং মেরিয়াম বলে যে আমার একটা বন্ধু আছে, তুমি মিট করবে। তখন আমরা শাবাত করছি। শাবাত হচ্ছে ইসরায়েলিদের একটা কাইন্ড অফ রিচুয়াল। আচ্ছা, শাবাত করে ওই বিভিন্ন ওদের দেবতাকে ওরা ডেডিকেট করে, দেন তারপরে ওরা রাতের খাবার খায়। ওটা করে আমরা বসে আছি একটা জায়গায়, ক্যাম্প ফায়ার হচ্ছে, মাসাই লোকজন বসে আছে ওখানে, তাদের সাথে গল্প করছি। এটা আলাদা এক্সপিরিয়েন্সে, খুব একটা জমজমা ঠান্ডা নাইরোবিতে একদম, সামনে মানুষজন বসে বিয়ার খাচ্ছে, একদম গল্প একদম সেজে উঠেছে একদম দারুণভাবে। তখন তেরেজায় আসে এবং তেরেজার সাথে পরিচয় হয়। তেরেজা একটা ওয়াইল্ড লাইফ এনথুজিয়াস্টিক পারসন, যে সারা জীবন ট্রাভেল করে বেরিয়েছে শুধু ওয়াইল্ড লাইফ দেখবে বলে। এই কথা বলতে বলতে হঠাৎ করে আমি বলছি আমি তো উগান্ডা যাচ্ছি। কোন দিক দিয়ে যাচ্ছ? আমি তো, আমার রুট হচ্ছে এখান থেকে আমি লেক ভিক্টোরিয়া যাব, দেন ওখান থেকে বর্ডার ক্রস করে কাম্পালা যাব। কাম্পালা হচ্ছে উগান্ডার রাজধানী। ও, আমিও তো ওইদিকে যাবো। দিয়ে এই কথা বলতে বলতে দিয়ে পায়ে একটা অদ্ভুত ট্যাটু করা ওর। এটা কি? এটা তো ওকাপি। ঠিক আছে, এবার ওকাপির কথা তো চাঁদের পাহাড়ের বইতে পড়েছি। দেন ওখান থেকে আমাদের কনভারসেশনটা শুরু হলো যে হাউ উই কানেক্টেড ইচ আদার, ওকাপি দিয়ে। দিয়ে আমি বললাম যে ওকাপি কোথায় পাওয়া যায় তুমি জানো? না, হ্যাঁ, রুইনজোরি ন্যাশনাল পার্কে।
হ্যাঁ, তুমি কি করে জানো? মানে আমি মোটামুটি পৃথিবীর 5টা অ্যানিমেলস নিয়ে রিসার্চ করে ফেলেছি, কে কোথায় কোনটা পাওয়া যায়। শি ওয়াজ ইন অলসো ইন ইন্ডিয়া, প্রচুরবার ইন্ডিয়া ঘুরতে এসেছিলো ওয়াইল্ড লাইফের জন্য। কেনিয়া, তানজানিয়া তো ছেড়েই দিলাম, কতবার গেছে কোনো ঠিক নেই। এবং প্রত্যেকটা অ্যানিমেল তার দেখে বয়স বলা, ফিমেল মেল সমস্ত কিছু শি ক্যান আইডেন্টিফাই। তারপরে আছি, ওয়াও, দিস ইজ অ্যাকচুয়ালি গুড থিং অ্যাবাউট ট্রাভেলিং। মানে ইউ নেভার নো কখন তোমার সাথে কার দেখা হয়ে যাবে। অ্যান্ড এটা তো ইউনিভার্সের পুরো গেম। আমি বুঝতে পারছি যে আমি চাইছিলাম যে এরকম একজনের সাথে দেখা হোক যার সাথে আমি আরও আফ্রিকা সম্বন্ধে জানতে পারবো। উই স্টার্টেড টকিং অ্যান্ড উই ডিসাইডেড যে আমি সাইকেলে করে এগোবো, অ্যান্ড মেরিয়াম অ্যান্ড তেরেজা আমাকে বাসে বা ওই মাতাতু বলে এক ধরনের, এখানে যেমন ছোটো ছোটো টোটো বা অটো চলে ওরকম ওখানে মাটাটু বলে, ওরা মাটাটুতে আমাদেরকে ফলো করবে। সো নেক্সট মর্নিং আমি যাই হচ্ছে লেক নাইভাসা। নাইভাসাতে ওখানে আমরা থাকি, লেক নাইভাসাতে ওয়াইল্ড লাইফ দেখি। তারপর ওখান থেকে যাই লেক নাকুরু, আমরা জার্নি কন্টিনিউ করি ওখান থেকে সবাই মিলে একসাথে। লেক ভিক্টোরিয়া পৌঁছাই, তখন লেক ভিক্টোরিয়া পৌঁছাচ্ছি তখন বিকেল সন্ধে এরকম একটা বিষয়। তখন আমার মনে পড়ছে যে অ্যালভারেজ, শঙ্কর, একটা ব্রিটিশ স্টিমার ওই যে দূরে ছেড়ে চলে যাচ্ছে এবং আমিও ওই জাহাজে বসে রয়েছি এবং ওরা যাচ্ছে হচ্ছে মেওয়ানজা তানজানিয়ার একটা অংশ। এই লেক ভিক্টোরিয়া কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডা 3 দেশেই অংশ রয়েছে, অ্যাক্সেস রয়েছে, কারোর বেশি নয়, কারোর লাইক কম নয়। মাউন্টেন্স যেটা বলেছি। হ্যাঁ, এবং ওইভাবেই হয়তো আমাদের রানী ওটাকে ডিভাইড করেছিলেন, প্রত্যেকটা দেশ যাতে সমানভাবে পায়। এবং আমি ভাবছি যে জার্নির প্রথম অধ্যায়ে আমি একটা পর্যায়ে কমপ্লিট করতে পেরেছি। এবার আমার আসল যাত্রা শুরু হবে। আমার ভিসা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, উগান্ডার ভিসা দিচ্ছিল না। সো আমি পৌঁছে হচ্ছে কিসুমুতে গিয়ে রেল লাইনটা শেষ হচ্ছে। মানে যদি শঙ্করের ওই বিষয়টা ভেবে দেখি, কিসুমুতে রেল লাইন শেষ হচ্ছে এবং রেল লাইন আর কন্টিনিউ হচ্ছে না। তো আমি ভাবলাম যে এখানেই কন্টিনিউ, যে সাইকেলিং জার্নিটা এখানেই পজ করা উচিত। আমরা ওখান থেকে কাকামাগা রেইন ফরেস্ট যাই, লেক ভিক্টোরিয়ায় বোট রাইড করি, ফিলিংসটা নেওয়ার চেষ্টা করি, কিন্তু সম্ভব নয়। যতটা সম্ভব হয় এই ছোটো অধম মানুষের পক্ষে যতটা সম্ভব হয় আর কি। তারপর ওখান থেকে তেরেসা এবং মারিয়াম নিজেদের উদ্দেশ্যে ট্রাভেল শুরু করে এবং আমি ওখান থেকে পৌঁছে হচ্ছে উগান্ডা। ভিসা অ্যাপ্রুভ হয়ে যায় এবং উগান্ডা পৌঁছাই। কাম্পালাতে বিভৎস ট্রাফিক এবং প্রচুর স্ক্যামার্স। আমার জীবনের সবথেকে ওস্ট ট্রাফিক এবং সাইক্লিং এক্সপিরিয়েন্স। এবার আমি রুইনজলি যে মাউন্টেন্সে যাব তার একটা কোম্পানির সাথে যোগাযোগ করেছিলাম বহুকাল আগে থেকে। প্রচুর মানুষের সাথে যোগাযোগও করেছিলাম আমি আগে, মানে এই জায়গাটা যাওয়ার জন্য কন্ট্যাক্ট যদি কোনোভাবে পাওয়া যায়। এবং সত্যি কথা বলতে গেলে তারা কেউই কোনোভাবে আমাকে সাহায্য করেনি। আমি তাদের নাম বলতে চাই না অবশ্যই, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এটা তো বলা উচিত। মানে আমি যেটা স্বাভাবিকভাবে করে আসি অলওয়েজ, যে কেউ কোথাও গেলে তার যদি কন্ট্যাক্ট বা কোনোভাবে সাহায্যের প্রয়োজন হয় আমি সেটা চেষ্টা করি। তখন গিয়ে মনে হয় যে না, সবাই সেটা চায় না। মানে আমি যেভাবে দেখছি সেটা বিষয়টা সেরকমভাবে নয়। কাম্পালা পৌঁছায় এবং তারপর অফিসে যাওয়ার কথা ছিল আমাকে ওখানে। ওই অফিসটা একটা ছোটো অফিস, ছবিতে যেরকম দেখেছিলাম, কিন্তু ওখানে গিয়ে পৌঁছে দেখি যে অফিসটা এক্সিস্ট করে না অ্যাকচুয়ালি। তখন আমার মনে হলো যে এতগুলো ডলার দিয়ে আমি বুক করেছি, সেটা কোথায় গেল তাহলে এখন। তারপরে দেখছি যে একজন ফোন করছি, নিমি বলে একজন ছিল, সেই আসলো, সুন্দর পরিপাটি চেহারা, ড্রেস পরে। তারপরে একটা গলির মধ্যে কোথায় নিয়ে গেল। তারপরে দেখছি যে একটা ঘরের মধ্যে কোথাও একটা কোনা একটা অফিস। বাহ, খুব সুন্দর। তারপরে সাইকেলটা বাইরে রেখে আমি ঢুকছিলাম, যে সাইকেল বাইরে রেখো না, এখানে তুমি জানো না কাম্পালাতে কী হয়, তুমি 2 মিনিটের জন্য চটি বাইরে রাখবে, চুরি হয়ে যাবে। তো ওখানেই তারপর ওখান থেকে ফেরার সময় ওদের সাথে কথা বলে আমাকে বললো যে তোমাকে কাসেসে বলে একটা গ্রামে পৌঁছাতে হবে এবং ওখান থেকে তোমার সমস্ত ব্যবস্থাপনা থাকবে এবং ওখান থেকে তোমার ক্লাইম্বিং শুরু হবে। ওখান থেকে রাত্রিবেলায় বেরোই, খুব ভোর রাতে বেরিয়েছিলাম, কারণ কাম্পালার ট্রাফিক এবং মানুষজন প্রচুর কী বলবো অ্যাগ্রেসিভ ইন দ্য ডে টাইম। তো রাত্রিবেলাটা চুপচাপ থাকে, মানে ভোর রাতটা। ওখান থেকে বেরিয়ে আমি কাসেসে পৌঁছাই আফটার 4 days। কাসেসে হচ্ছে একটা ছোট শহর যেটা রুইনজরি মাউন্টেন্সের পাদদেশে অবস্থিত। তারপরে ওখান থেকে আবার কিছুটা এলিভেশন গেন করে আমি পৌঁছাই হচ্ছে কিলিম্বে। কিলিম্বে ইজ দ্য বেস ক্যাম্প অফ রুইনজরি মাউন্টেন্স, বা আমাদের গল্পের শুরুতেই রয়েছে যে বিভূতিভূষণবাবু বলছেন যে মাউন্টেন অফ দ্য মুন, বা ব্র্যাকেটে চাঁদের পাহাড়।
হ্যাঁ, এইটাই সেই জায়গা যেখানে শঙ্কর আসতে চেয়েছিলেন, বিভূতিবাবু আসতে চেয়েছিলেন, শত শত বাঙালি আসতে চেয়েছিলেন, এবং আমি পেরেছি। এবং পৌঁছে গিয়ে যেটা বুঝতে পারলাম, একদম স্বপ্নের গ্রাম যেরকম হয় একদম হুবহু তাই। কারণ একটা ছোট হসপিটাল, একটা চার্চ, সন্ধ্যাবেলা হচ্ছে, মা অম্বা রিভার বয়ে চলেছে, প্রচুর বৃষ্টি হয়েছে, পুরো জল এসে পুরো ভাসিয়ে দিয়ে গেছে রাস্তা, এবং আমাকে পৌঁছাতেই হবে, অন্ধকার হয়ে যাচ্ছে, কোমর অবধি জল, নদীর মধ্যে দিয়ে পেরিয়ে গিয়ে দূরে গিয়ে দেখছি যে কেন বলে একটা ছেলে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে আগে থেকে বলে দিয়েছিল তুমি এরকমভাবে পার হবে, নদীটা পার হলেই দেখবে একটা ছেলে তোমার জন্য দাঁড়িয়ে আছে। মানে গল্পের মতো, মানে এটা সম্ভব, মানে আউট অফ নোয়ার একটা জায়গায় গিয়ে আমি যখন নদীটা ক্রস করবো একটা ছেলে এসে আমাকে নিয়ে যাবে, আমার এটা খুব মানে তাজ্জব লাগছিল, এটা কী করে সম্ভব। হ্যাঁ, একটা ছেলে আসলো, হেই ম্যান, আই এম কেম, হাউ ইউ ডুইং, লেটস গো, দিয়ে আবার গেলাম। ও রুইনজরির যে অফিস, ওখানে পৌঁছালাম, আমাকে একটা রুম দেখিয়ে দিল, মশারি টাঙানো, ছোটো একটা ঘর। পরের দিন সকালবেলা থেকে ট্রেক শুরু, আর সমস্ত জামাকাপড় ভিজে। দিয়ে আমি আবার ওদেরকে রিকোয়েস্ট করলাম যে আমি না ফিল করতে পারছি যে আমি খুব তাড়াহুড়ো করে ফেলছি, একটু মানে অ্যাবজর্ব করতে চাচ্ছি, এই বেস ক্যাম্পটা অ্যাবজর্ব করতে চাচ্ছি। অ্যাক্লিমেটাইজেশনের জন্য অ্যাক্লিমেটেশন তো হয়ে রয়েছে, কেননা অনেক এলিভেশন গেন করেছি এদিক ওদিকে, কেনিয়াতে অনেক এলিভেশন ছিল, সেটা বিষয় না। মেন হচ্ছে আমি ধাতস্থ হতে চাচ্ছি, আমি লিখতে চাচ্ছি, জিনিসটাকে একটু সংগ্রহ করতে চাচ্ছি, নিজের মধ্যে অ্যাবজর্ব করতে চাচ্ছি। একদম তাই। পরের দিন সকালবেলায় আসলেন আমার গাইড, যাকে আমি অ্যালভারেজ নাম দিয়েছি, বেনার্ড নাম, বিড়ালের মতো চোখ, একদম কটা কটা, কালো একদম, অসাধারণ। আমাকে বুঝিয়ে দিলেন সমস্ত কিছু। আমি ওনাকে বললাম ইমোশনাল হয়ে আমার অ্যাকচুয়াল লক্ষ্য বা উদ্দেশ্যটা কী। উনি শুনলেন, আমি জানি না উনি কতটা কী বুঝলেন। তারপরে ওনাকে বইটা দেখালাম যে এই বইটা পড়ে আমি এসেছি, ওদের অফিসে দিলাম, ওরা বইটা ছবি তুলে রাখলো যে আচ্ছা এই বইটাতে আমাদের এই মাউন্টেন্সটার বিষয়ে লেখা রয়েছে। মানে হ্যাঁ, এই বইটা এত বছর আগে লেখা, হ্যাঁ, এবং যে রাইটার সে কোনোদিন এখানে আসেননি। অসাধারণ, কেউ ছিল না ওখানে ওই সময় আমি যখন গেছিলাম, এবং আমি ওখানে একটা রেজিস্টার বুকে আমার সিগনেচার করতে হয়, এবং ওখানে তো কেউ নেই সেভাবে, মানে তত্ত্বাবধান করার। একটা মেয়ে আসলো, আমাকে দিল রেজিস্টার বুকটা, আমি সিগনেচার করলাম, এবং কোনো ভারতীয় নাম তো নেই প্রথমত। লাস্ট একজন ইউরোপীয় এসেছিলো, সে তাও 15-20 দিন আগে এক্সিট করে গেছে, কারণ ভারী মনসুন শুরু হয়েছে তখন, আমি যখন যেই সময়টায় গেছি। প্রচণ্ড বৃষ্টি, ওর মধ্যেই কোনোভাবে ম্যানেজ করে গামবুট জোগাড় করে পরের দিন আমাদের ট্রেক শুরু হয়। এবং আমি রিসার্চ করে যেটা বুঝতে পেরেছিলাম যে রুইনজরি ন্যাশনাল পার্ক হচ্ছে রেইন ফরেস্ট, এবং আমি গেছি হচ্ছে মনসুনের শুরুতে। বৃষ্টি তো হবেই, প্রথম দিন কোনো বৃষ্টি নেই, দিনের বেলা সুন্দর হাঁটছি, প্রচুর রকমের পোকামাকড় আমাকে দেখিয়ে দিচ্ছে, বেনার্ড, মাছি, বিভিন্ন রকম। তোমার সাথে যে দুজন ছিল তারা কোথায় তখন ছিল তোমার সাথে? ওরা তো কিসুমো থেকেই চলে গেছে। আচ্ছা, একজন ইসরায়েলি, একজন হচ্ছে মাদ্রিদের। আচ্ছা, ওনারা তো ওখান থেকেই কিসুমো থেকেই ওরা নিজেদের উদ্দেশ্যে ট্রাভেল করে। এখন এখানে তুমি একাই উঠছো? হ্যাঁ, আমি তো কেনিয়াতে ওদেরকে ছেড়ে চলে এসেছি। যখন আমি উগান্ডাতে পৌঁছেছি তখন আমি একা পুরোপুরি, আর কেউ নেই আমার সাথে, আমি পুরোপুরি একা ট্রাভেল করছি। প্রথম দিন ট্রেক শুরু হলো, শুনেছিলাম যে বৃষ্টি হবে প্রচুর, কিন্তু বৃষ্টির কোনো ব্যাপার নেই, খটখটে রোদ। বেনারা আমাকে বিভিন্ন রকমের পোকা, বিভিন্ন রকমের অ্যান্টস, বিভিন্ন রকমের লিচেস, বিভিন্ন রকমের ফুল দেখিয়ে দিচ্ছে, এবং আমি অবাক হচ্ছি প্রচণ্ড পরিমাণে। এরকম তো কোনো দিন কোনো বইয়ে বা ছবিতে কোথাও দেখিনি। খুব আগ্রহের সাথে, যেরকম ছোটোবেলা থেকে ছবি তুলতাম, একটা ফুল দেখলে ছবি তুলতাম, সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। আমি ওই ছোটোবেলায় আবার ফিরে গেছি। জঙ্গলটা আমাকে ওই রকমভাবে মোহিত করতে শুরু করলো। এটা হচ্ছে শুরু। তারপর প্রথম দিন বৃষ্টি শুরু হলো। সন্ধ্যাবেলা একটা ক্যাম্প সাইটে পৌঁছালাম, ক্যাম্প সাইটের নাম হচ্ছে সিনে ক্যাম্প। সিনে ক্যাম্পে বৃষ্টি শুরু হলো, আমাকে পেঁপে সিদ্ধ, পাস্তা, এই সমস্ত খাবার খেতে দিল। টোটাল টিমে ছিল 10 জন, 2 জন উগান্ডা ওয়াইল্ড লাইফ অথরিটির হচ্ছে বন্দুকধারী মানুষ, এবং আমার 2 জন গাইড, বেনার আর একজন অ্যাসিস্ট্যান্ট গাইড, এবং কুক হেল্পার দিয়ে মোটামুটি 10 জনের টিম, আমি দিয়ে 11 জন। আমার জন্য 11 জন রুইনজরি মাউন্টেন্সে যাবে এখন। আমার ভেবেই অদ্ভুত লাগছে। পরের দিন মানে প্রথম দিন সকালে যখন সবাই ইন্ট্রোডিউস করাচ্ছে, এটা কি, হয়তো এরকম ভাবিনি। ঠিক আছে, স্বপ্ন পূরণের জন্য এত কিছু সম্ভব, ঠিক আছে, একটু অর্গানাইজড ওয়েতে হচ্ছে,
দেখছি যে ওদের কাছে এত আধুনিক জিনিসপত্র, আধুনিক জামা কাপড়, বন্দুক কেন নিয়ে যাচ্ছে? তুমি বলে AK-47 নিয়ে ওরা, হ্যাঁ AK-47 নিয়ে গেছে ওরা। কেন? ওখানে রয়েছে, বুনো শুয়োর রয়েছে, এবং একটা সময় কঙ্গো থেকে প্রচুর জঙ্গিরা, যেহেতু উগান্ডা থেকে এবং কঙ্গোর বর্ডার, রুইনজুরি তো কঙ্গোর বর্ডারে একদম, রুইনজুরির ভেরেঙ্গা ন্যাশনাল পার্ক একদম গায়ে লাগালাগি, তো কঙ্গো থেকে প্রচুর মানুষজন এসে মাইনিং করে গেছে, এবং ওরা রুইনজুরিতে আসে, অফটেন আসে, সেটার প্রপার এভিডেন্স নেই, বাট যেহেতু আমি উগান্ডা ওয়াইল্ড লাইফের সাথে যাচ্ছি, তো উগান্ডা ওয়াইল্ড লাইফের একটা এটা রেসপন্সিবিলিটি আমাকে সেফ প্যাসেজ দেওয়া, কেননা উগান্ডা ডেভেলপ করছে নিজেদেরকে ট্যুরিজমে, তো ওরা চায় যে যত ট্যুরিস্ট আছে সবাইকে খুব কোয়ালিটি এক্সপিরিয়েন্স করানো এবং হার্মলেস এক্সপিরিয়েন্স করানো, তো ওটার জন্যই বন্দুকধারী এবং বুনো শুয়োর প্রচুর রয়েছে, ওরা খুব অ্যাটাক করে এবং ওদের দাঁতটা অনেকটা বড়, তো ওটার জন্য ওটা মেন কারণ। এবং আমাকে বেনার্ড এটাই বলছিলেন যে কখনো একা এদিক ওদিক যাবে না, যেটা অ্যালভারেজ শঙ্করকে বলেছিলেন। আমার তখন এই তো অ্যালভারেজ ফিরছে তখন আমি জিজ্ঞেস করলাম যে কেন, তখন বললেন যে বুনো শুয়োর রয়েছে, একা ওরা অ্যাটাক করে দেয়, দলে থাকলে খুব একটা সাহস পায় না এবং ওরা চুপ করে বসে থাকে, আর এমনি প্রচুর বিভিন্ন রকমের শেয়াল রয়েছে, বুনো কুকুর রয়েছে, এরা যখন তখন অ্যাটাক করতে পারে, তো তাদের সাথে মোকাবিলা করার জন্যই এই বন্দুক নিয়ে যাওয়া। তো সিনে ক্যাম্প থেকে আমরা যাই মাতিন্দা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ভিজে গলা, প্রচণ্ড সর্দি কাশি মাথা ব্যথা। তারপর ওখান থেকে বোগোতা ক্যাম্প পৌঁছাই। বোগোতা ল্যান্ডস্কেপ অপূর্ব, বৃষ্টি হচ্ছে, ওল্ডম্যানস বিয়ার্ড বলে এক ধরনের গাছে এক ধরনের কী বলবো শ্যাওলা ধরনের এক ধরনের জিনিস জমে, তো সেটা দেখতে পাচ্ছি যে উনি বলেছিলেন যে বিভূতিবাবু বলেছিলেন যে গাছ থেকে অনেক শ্যাওলা ঝুলছে, অনেক বিভিন্ন রকমের অর্কিড, বিভিন্ন রকমের গাছপালা, পশু পাখি, জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলা, কেন এই পথ চলা, শঙ্করে এই ভাবনাটাই ভাবছিলেন যখন আমরা গল্পটা পড়ি। আমি হুবহু ওই জিনিসটা অনুভব করতে পেরেছি, বৃষ্টির মধ্যে খামোখা কেন চলছি, কী জন্য চলছি। অ্যালভারেজ এবং শঙ্কর জঙ্গলের মধ্যে অনেক দিন ধরে ঘুরছিলেন, ওরা তো হীরের সন্ধানে গিয়েছিলেন, কিন্তু আমি গেছিলাম চাঁদের পাহাড়ের জন্য, মাউন্টেন অফ দ্য মুনের জন্য। তো এটা ওখানে গিয়ে আমি খুব অনুভব করি, যখন বৃষ্টিটা হয় তখন আমার এটা মনে হয়েছিল যে হ্যাঁ, এই বৃষ্টি সত্যি অন্যরকম বৃষ্টি, কারণ আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গ বা হিমালয়ের বৃষ্টি এক ধরনের, ওখানকার বৃষ্টি আর এক ধরনের। আমার হচ্ছে বালতি উপর করে জল ঢাললে যেরকম করে হয়, ছাতা রেনকোট কোনো কিছু কাজ করছে না। এখানে একটা কথা বলার রয়েছে, সেটা হচ্ছে যে এই মাউন্টেন অফ দ্য মুন বা চাঁদের পাহাড়, আমাদের যারা শুনছে এই মুহূর্তে তারা প্রত্যেকে ভাবছে আমরা একদিন ওখানে পৌঁছবো, কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রথম দুদিন ট্রেক করার পর আমার এটা মনে হয়েছিল যে ইটস নট এ ইজি ট্রেক। আমি বিগত 10 বছর ধরে ট্রেক করছি হিমালয়াসে, এবং এই ট্রেক করতে গিয়ে মনে হচ্ছে যে হিমালয়াসের ট্রেন খুব ডিফাইন্ড এবং মেনটেন্ড, প্রপার ট্রেল ম্যানেজড, কিন্তু এখানে কোনো বিষয় নেই সেরকম, কাদা, জল, জঙ্গল, প্রচুর কাদা আর প্রচুর বৃষ্টি, কোনো ট্রেল থাকে না সেরকমভাবে। তখন আমার মনে হচ্ছে যে এই 10 বছরের অভিজ্ঞতা বা এই বেশ কিছু বছরের অভিজ্ঞতা আমার শেষমেশ কাজে আসছে। ইটস নট অ্যাবাউট অল্টিটিউড, ইটস নট অ্যাবাউট ডিফারেন্ট, ওয়েদারটা পুরোপুরি ডিফারেন্ট, প্রচুর ময়েশ্চার, রেইনকোট পরে আছে, ভিতর ঘেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছি, ঠান্ডা লেগে আছে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এই যে অ্যাকসেপ্ট করা এই বিষয়টা, এটার জন্য আমার মনে হয়েছে কোথাও গিয়ে বিগত বছরের এক্সপিরিয়েন্সগুলো প্রচুর পরিমাণে কাজে দিয়েছে। এরকম একটা সময় সত্যিই আমার মনে হয়েছিল যে হবে না আর, এত শরীর খারাপ আমার বিগত 10 বছরেও হয়তো করেনি, সত্যি বলছি। এটা হয়তো আমার মনে হয় যে পর্বত দেবী বা পর্বত দেবতা যিনি রয়েছেন ওখানে, ওনার হয়তো আশীর্বাদ যে তুমি সহ্য করো, আমার কাছে পৌঁছাতে গেলে তোমাকে একটু সহ্য করতে হবে। সে তো শঙ্করেরও জ্বর এসেছিল প্রচুর পরিমাণে, আমার মনে হচ্ছিল যে সত্যি এইটাই তাই, বিভূতিবাবু কোথা থেকে আশীর্বাদ করছেন আমাকে, সত্যি মানে অসাধারণ ল্যান্ডস্কেপ, মানুষজন, বেনার্ড। তারপর ওখান থেকে আমরা বেস ক্যাম্প পৌঁছাই, তারপর ওখান থেকে টেকনিক্যাল ক্লাইম্ব শুরু হয় রাত্রিবেলা 2টোর সময়। আগে একটা সময় ফিক্স লাইন করা ছিল, ক্লাইম্বিংয়ে কী হয়, হিমালয়াসে কী হয়, শেরপারা লাইন ফিক্স করে দেয়, একটা জুমার বলে একটা অ্যাসেন্ডিং ডিভাইস থাকে, ওটা দিয়ে জাস্ট টেনে 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 উপরে উঠে যত 8000 6000 মিটার নেপালে রয়েছে সেগুলো এইভাবেই ক্লাইম্ব হয়।
ভার্টিক্যাল হোক বা আইস ওয়াল হোক, যাই হোক, ইটস অল ডান বাই শেরপাস। এখন অবধি কোনো সিভিলিয়ান্সের পক্ষে সম্ভব নয় রুট ওপেন করে হিমালয়াসে এক্সপিডিশন করা, অ্যাটলিস্ট নেপালে বা ইন্ডিয়ান হিমালয়াসে অপরচুনিটি রয়েছে, কিন্তু নেপালে সেই অপরচুনিটিটা নেই, পুরোটাই কমার্শিয়াল এখন এই মুহূর্তে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি কেন বলছি, কারণ যারা দর্শকরা দেখছেন তারা সবাই বাঙালি, তো তাদের এটা মনে হতে পারে যে হ্যাঁ ফিক্স লাইন করা আছে, আমরা চলে গেলাম, হয়ে গেল। না, ইটস নট লাইক দ্যাট। এটা আগে ছিল, আগে একটা সময় কোভিডের আগে প্রচুর মানুষজন এসেছিলেন, তখন ইউরোপিয়ানসদের সুবিধে দেওয়ার জন্য একটা ফিক্স লাইন করে রেখেছিলেন এবং মানুষজন জুমার দিয়ে উঠে যেত। আমাদের সময়ে সেটা ছিল না, আমাদেরকে পুরোপুরি ফিক্স করতে হয়েছে, লাইন ফিক্সিং, অ্যান্ড উই আর ভেরি গুড অ্যাট ইট। যেহেতু আমার এক্সপিরিয়েন্স রয়েছে মাউন্টেনিয়ারিংয়ের বা ট্রেকিংয়ের, উই ফিক্সড দ্য লাইন। অ্যারাউন্ড 400 মিটার্সের পিচিং ছিল, গ্লেশিয়ার ছিল, এবং আমরা যখন উপরে পৌঁছাই তখন সকাল 6:20 ওয়ানার টাইমে সূর্য উঠছে। ইটস রিয়েলি আনবিলিভেবল। আমি ভাবছি কী হয়ে গেল, এটা কোথা থেকে কোথায় চলে এলাম, মানে আমি তো ভাবতেই পারিনি চলে আসবো। তখন সত্যি করে খুব ভালো লাগছিল এটা ভেবে যে হ্যাঁ, মানে মাউন্টেন অফ দ্য মুনের চূড়া, মার্গারিটা পিক হয়েছে। খুব কঠিন বলবো না মাউন্টেনিয়ারদের জন্য, কিন্তু এই যে শঙ্করকে বয়ে নিয়ে গিয়ে ক্লাইম্ব করাটা ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট। অ্যান্ড আই ফিল লাইক যে সম্ভব, স্বপ্ন পূরণ করা অবশ্যই সম্ভব, কারণ আমার মতো একটা সাধারণ মানুষ যার কোনো ফিনান্সিয়াল সাপোর্ট নেই, কোনো স্পন্সরশিপ নেই, কোনো পিআর টিম নেই, সে যদি পারে তাহলে যে কোনো বাঙালি পারবে। কারণ মাউন্টেন্স কখনো করে না, ইউ আর ব্ল্যাক, ইউ আর হোয়াইট, ইউ আর রিচ, ইউ আর পোর, ইউ আর ক্যাপেবল অর নট, মেন্টালি ফিজিক্যালি ইউ আর ক্যাপেবল অর নট, দ্যাটস ইম্পর্ট্যান্ট। এবং আমি একটা জিনিস বিলিভ করি, প্রত্যেকটা পাহাড়েই কোনো একটা অপূর্ব সুন্দর একটা শক্তি থাকে যেটা আকৃষ্ট করে। এরকম প্রচুর হয়, প্রত্যেক পাহাড়ের আপনি ফিজিক্যালি মেন্টালি যতই ক্যাপেবল হোক, ওই পাহাড়ের চূড়ায় আপনি পৌঁছাতেই পারবেন না যদি আপনার ভিতর সেই এনার্জি না থাকে, সেই ডেডিকেশন না থাকে। এবং আমার মনে হয়েছে আই মেন্ট টু বি দেয়ার, সো আই ওয়াজ, অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট। ইটস বিউটিফুল। অ্যান্ড বিভূতিভূষণ বাবুর জন্য অনেক শ্রদ্ধা, আমার বাবা মার জন্য অনেক শ্রদ্ধা। ওনার ফ্যামিলি আমাকে অনেক সাথ দিয়েছেন, বিভূতিবাবুর আমার বাবা অনেক সাথ দিয়েছেন। বাবা ওয়াজ বিট টেন্সড, কারণ আমাকে কোনো দিন এইভাবে আউট অফ নেটওয়ার্কে 15-16 দিনের জন্য দেখেনি, পায়নি। তো যখন তুমি চাঁদের পাহাড়ে উঠলে এবং তোমার চোখের সামনে দেখলে এই যে পুরো টাইম পিরিয়ডটা, এর মধ্যে তো তুমি অনেক আফ্রিকান জনজাতির সাথে তোমার পরিচয় হয়েছে। তাদের মধ্যে একটা হচ্ছে ভীষণই ফেমাস মাসাই, তাদের সাথেও তুমি ছিলে বেশ কিছুদিন। মাসাইরা এই কেনিয়া এবং তানজানিয়া, এই দুটো দেশে রয়েছে পুরোপুরিভাবে। কেনিয়াতে আমার সাথে খুব একটা ইন্টারাকশন হয়নি। চাঁদের পাহাড় থেকে নেমে তারপর আমি বর্ডার ক্রস করে তানজানিয়া পৌঁছাই, মাসাইদের আসল দেশে। পথে পথে মাসাইদের বাসস্থান, মাসাইদের থাকার জায়গা দেখছি, গল্প হচ্ছে, কিন্তু সেরকমভাবে মানে ক্লোজ হতে পারছি না। ওই যেটা ভেবে রেখেছিলাম যে হ্যাঁ এটা হবেই, আমি যেটা চাই সেটা হবেই, মাসাইদের সাথে থাকতে হবেই, আমাকে কিছু করার নেই, তাদের দেশ, তাদের সাথে যদি না থাকতে পারি তাহলে তো ওইভাবে হবে না। এরকম প্রপার অর্গানাইজড ক্যাম্পে গিয়ে আমি থাকতে পারবো না, সিরিয়াসলি। দে উইল অ্যাক্ট ওয়ার্ডলি, টুরিস্টিক্স টাইপে আমার সাথে বিহেভ করবে, আমি সেটা চাই না। আমি চেয়েছিলাম যে আমার কাছে একটা সিচুয়েশন আসবে এবং যেই সিচুয়েশনে গিয়ে আমি এমন একটা পর্যায়ে গিয়ে পড়বো যেখানে আমাকে মাসাইদের সাথে রাত কাটাতে হবে, এবং সেটাই আমার সাথে হয়। আমি যখন ওল্ড নিউ লেঙ্গের পথে এগোচ্ছিলাম, এরকমই একটা জায়গায় রাস্তা অন্ধকার হয়ে এসছে মোটামুটি, এবার আমাকে একটা জায়গা খুঁজতে হবে। এবং যেটা জানি হচ্ছে তোমার যেই জায়গাটা দিয়ে পার করছি সেটা ন্যাশনাল পার্কের একটা বাউন্ডারিজের মধ্যে পড়ে, তো ওয়াইল্ড লাইফের উৎপাত থাকতে পারে। এরকম করতে করতেই একটা লোকের সাথে পরিচয় হয়, ওর নাম হচ্ছে ওলেপেলো। ওলেপেলো আমাকে কোনোভাবে বোঝায় যে হ্যাঁ তুমি আমার সাথে থাকতে পারো, ইউ আর সেফ উইথ মি। ওলেপেলোর বাড়িতে থাকা, ছাগলের দুধ, তারপরে হচ্ছে উগালি। ওদের বাড়িটা একটু ডিসক্রাইব করো, কীরকম দেখতে? উগালি হচ্ছে ওদের খাবার, কেনিয়া তানজানিয়ার মানুষজন খায়, ওটা খাওয়া দাওয়া হলো। বাড়ি কাঁটাতার দিয়ে পুরো ঘেরা। কাঁটাতার মানে হচ্ছে ওই জঙ্গলে যে কাটা হয়, সেই কাটা দিয়ে পুরো বাড়ি ঘেরা। বাড়িতে মোটামুটি 20-25টা গরু আছে, ছাগল প্রচুর,
ওর 3টে ওয়াইফ, একটার বয়স 17, একটার বয়স মানে 37, একটা মনে হয় 50। ওনার বয়স প্রায় কত হবে, 70-80 কাছাকাছি। প্রত্যেকের বাচ্চা রয়েছে, প্রায় 30-40টা বাচ্চা পুরো বাড়ির ভিতর আর কি, এক একজনের 7-10টা করে বাচ্চা প্রায়। সবাই আমার সাইকেলে উঠছে। আমি টেন্ট করেছিলাম, আমি থাকিনি ওনাদের সাথে ঘরে, কেননা ঘরে থাকার জায়গা নেই, বা ওনারা তো ওইরকমভাবেই ওই নর্মাল যেরকম হয় ওই মুলি বাঁশের বেড়া দিয়ে বাড়ি বানিয়েছে, বৃষ্টি খুব একটা হয় না, তাই উপরের কোনো টিন বা শেডের ব্যবস্থা নেই, তো টেন্ট করে থাকা, ওদের খাবার দাবার খাওয়া, কমিউনিকেশন হচ্ছে না কোনোভাবে, কেন আমি তো ভাষা জানি না, একটু শিখে গেছিলাম ওটাতে হাই হ্যালো ওইটুকুই, তারপরে আর কিছু নেই। ওনাদের কাছে একটা বই ছিল, আমাকে দেখালো, একটা ম্যাপের বই ছিল, সেই ম্যাপটা দেখিয়ে যে আমাকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করলো যে তুমি কোথা থেকে এসেছো। আমি বোঝালাম যে আমার বাড়ি এইখানে, ইন্ডিয়াতে, ভারতবর্ষে। উনি আমাকে এটা বোঝালেন যে এটা একসময় আমাদের দেশেরই অংশ, মানে এটার মহাদেশের অংশ ছিল। এবং এটা আমি ভেবে আমার খুব স্ট্রেঞ্জ লাগলো যে এই মানুষটাও জানে যে ভারতবর্ষ একটা সময় এই ভূখণ্ডেরই অংশ ছিল, তারপর সেটা টেকটনিক প্লেট মুভ করে গিয়ে হিমালয়াসের সাথে ধাক্কা খেয়ে একটা অন্য জিওগ্রাফিক্যাল ল্যান্ডস্কেপ তৈরি হয়। মাসাইদের যেটা একটা প্রক্রিয়া রয়েছে সুন্নত বলে, সেটা এক ধরনের প্রসেস, মাসাই হওয়ার প্রসেস। মানে আমরা মাসাই মারাতে গেলাম বা কেনিয়া তানজানিয়াতে গেলাম, মাসাইয়ের সাথে মিট করলাম, এমনটা নয়। মাসাই হওয়ার জন্য একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, সেটা হচ্ছে কি সুন্নত প্রক্রিয়া হয় এবং তারপর তাদেরকে জঙ্গলে থাকতে হয়। সেটা 15 মাস থেকে 5 বছরও হতে পারে। জঙ্গলে আপনাকে সারভাইভ করতে হবে। জঙ্গলে কিভাবে সারভাইভ করবে সেটা কেউ জানে না, কিন্তু কোনো আপনি ক্যাশ বা কোনো রকম পয়সা বা কোনো রকমের কারোর হেল্প নিতে পারবেন না, কারো বাড়িতে থাকতে পারবেন না। আপনাকে ওই জঙ্গলে শিকার করে ম্যানেজ করে থাকতে হবে যতদিন না সুন্নত প্রক্রিয়া শেষ হচ্ছে, এবং যতদিন না ওনাদের বাড়ির মানুষজন মনে করছেন যে হ্যাঁ রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে, ততদিনকে ওদেরকে ডেকে পাঠাবে। তারপর ওরা বাড়িতে ফিরে, তারপর ওদেরকে মাসাইদের ড্রেস দেওয়া হয়। মাসাইদের ড্রেস পরিধান করার জন্য এই প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, এবং প্রক্রিয়াটা পাস করলে তবেই তুমি মাসাই হতে পারবে। মানে বনবাসে যাওয়ার মতো আর কি। বনবাসে গিয়ে যেমন মানুষ বনবাসে যেত, তারপর ইয়েস যে ইউ আর মাসাই এনাফ। এবং বলে অনেকেই যে মাসাইরা সিংহের সাথে কমিউনিকেট করতে পারে। হ্যাঁ, ইটস ট্রু, দে নো লায়ন্স ভেরি মাচ। ওদের বিহেভিয়ার, ওদের চালচলন, ওদের সাথে ট্যাকেল করা, ওলেপেলো সাথে কনভারসেশন করে বুঝতে পারলাম যে হি ইজ কোয়াইট নলেজেবল অ্যাবাউট সিংহের বিহেভিয়ার অ্যান্ড অল দিস থিংস। কারণ ও ছোটোবেলা পুরো এই অঞ্চলেই কেটেছে। একটা সময় প্রচুর সিংহ ছিল, এখন নেই, কেননা যখন ওই ওয়াইল্ড লাইফ করিডরগুলো ডিভিশন হয়, কেনিয়া, তানজানিয়া, মাসাই মারা, ওরঙ্গোরো এরকমভাবে নামকরণ হয়, একটা বড় হিস্ট্রি, তখন উনি মুভমেন্ট করে এই জায়গাটায় চলে আসেন ওয়াইল্ড লাইফ এরিয়ার বাইরে। একটা সময় ওরঙ্গোরো ন্যাশনাল পার্কে উনি থাকতেন। ওরঙ্গোরো অ্যাকচুয়ালি মাসাইদের থাকার জায়গা ছিল। ওখান থেকে ব্রিটিশরা সবাইকে উচ্ছেদ করে দেয়। ওরা বুঝতে পারে যে মাসাইরা প্রচুর পরিমাণে ওয়াইল্ড লাইফ হান্ট করছেন ওদের জন্য, এবং যেটা ওয়াইল্ড লাইফের জন্য বা পৃথিবীর জন্য ভালো নয়, ওদেরকে ওখান থেকে বাইরে বের করে সেটেলমেন্ট দেওয়া হয়। সো হি ওয়াজ অন দ্যাট ওরঙ্গোরো ইন 1960s। কিন্তু উনি তখন অনেক ছোটো, উনি ওরঙ্গোরোতে ছিলেন। ওরঙ্গোরো হচ্ছে একটা ভলকানিক প্লেটো, যেটা ধ্বংস হয়ে গেছে এবং একটা জলাজমির মতো তৈরি হয়েছে, চারিদিকে পাহাড়, মাঝখানে একটা প্লেটো, তার মাঝখানে বিগ 5 অ্যানিমেলস দেখা যায়। অসাধারণ। মাসাই একটা অসাধারণ জাত। আমার 3টে স্বপ্ন ছিল, 3টেই পূরণ হয়েছে। একটা হচ্ছে মাসাইদের সাথে থাকা, হিমালয়াজের শেরপাদের সাথে থাকা, এবং মঙ্গলদের সাথে থাকা। 3টেই টিক অফ হয়ে গেল। আরও রয়েছে আস্তে আস্তে টিক অফ। মাসাইরা কি খাওয়া দাওয়া করে? আমি শুনেছি ওরা নাকি রক্তও খায় নাকি? ইয়েস, এটা একটা মজার বিষয়। যখন আমি ওলেপেলের বাড়িতে ছিলাম, দেখছিলাম প্রত্যেকটা গরুর গায়ে এরকম দাগ করা। তো কী হয়, ওরা যখন গরু চড়াতে যায় তখন কী হয়, ওদের তৃষ্ণা পায়। ওরা তো সেরকমভাবে জলের সোর্স নেই ওখানে, তো ওরা গরুর গলা থেকে রক্ত কেটে রক্তটা পান করে এবং এক ধরনের গাছের আঠা দিয়ে ওটা আবার লাগিয়ে দেয়। ম্যাক্সিমাম গরুর গায়ে এরকম দাগ, চক্রাপকরা। আমি প্রথমে খুব অদ্ভুত হয়েছিলাম, কেন? ও আচ্ছা, মানুষের সাথে কথা বলে জানতে পারলাম ওরা গরুর রক্ত পান করে। আমার সেই সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি, আমি জানি না কোনটা বলবো, বাট ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স টু সি দেম যে দে আর হ্যাভিং কাউ ব্লাড। আর কি খাওয়া দাওয়া খেয়েছো ওদের সাথে সেদিন? উগালি, মোস্টলি উগালি, ওই
চাল গুঁড়ো করে মেখে এক ধরনের খাবার। কলা প্রচুর খেয়েছি, প্রচুর কলা খেয়েছি। নিজে খাবার নিয়ে গেছিলাম। রেড মিট খাওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই হয়নি, কারণ আমি যেহেতু সাইক্লিং করছিলাম তাই আমি আর কোনো রকমভাবে সেই বিষয়টার মধ্যে ঢুকতে চাইনি। কারণ একবার পেট খারাপ বা অসুস্থতা এগুলো একটা ট্রিপকে হ্যাম্পার করে অনেক পরিমাণে। তাছাড়া লোকাল মানুষদের বাড়িতে থাকা, লোকাল খাবার দাবার খাওয়া। আমার একটা কথা মনে পড়ে, রেবেকা বলে একজন ছিল। আমি যখন লেক বাবাতির কাছে পৌঁছাই তানজানিয়াতে যখন ছিলাম, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, কারণ মাইলের পর মাইল, কিলোমিটার্সের পর কিলোমিটার জল নেই তানজানিয়ার ওই ওয়েস্ট পার্টটায়। তো প্রায় ওখানে 600 কিলোমিটার সাইকেলিং করে আমাকে মাসাইদের দেশে আসতে হয়েছিল। ওখানে লেক বাবাতির ওখানে রেবেকা আমাকে প্রচুর হেল্প করে, এবং রেবেকার বাড়িতে আমি ছিলাম। খুব আনএক্সপেক্টেড এই বিষয়গুলো, জানেন তো। কারণ আপনি রাস্তায় বেরিয়েছেন, পথে বেরিয়েছেন, আপনি জানেন না আপনি নেক্সট দিন কোথায় থাকবেন, এবং হঠাৎ করে আপনি চাচ্ছেন যে আপনার একটা নরম বিছানা দরকার, কিন্তু কোথাও গিয়ে এটা মনে হচ্ছে অ্যাডভেঞ্চারটাও দরকার, আর পারছেন না। ওই মুহূর্তে কোথাও থেকে ইউনিভার্স আপনার জন্য একটা প্ল্যান করে রেখেছে যে আজকে রাতটা তোমার জন্য অসাধারণ হতে চলেছে। সেটা আমি কোথাও গিয়ে ফিল করছিলাম যে আমাকে পাচ্ছি না, আমার ভালো লাগছে না, শরীরে কোনো এনার্জি নেই, খাবার দাবার নেই, ডিম খাইনি কতদিন, ভাত খাইনি কতদিন, প্রায় 15-20 দিন ভাত খাইনি। এই বাঙালি মানুষ ভাত না খেয়ে থাকতে পারে? শঙ্করকে যেমন বিভূতিবাবু ব্রেড খাই রেখেছিলেন, আমি ওই ব্রেড খেয়ে থাকতে পারছি না। সব জায়গায় ওই ব্রেড, চিপস মায়াই বলে এক ধরনের হয়, ওই আলু ভাজি, যেটা আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বলি, ওটাই প্রচুর তেল দেওয়া, বিভৎস রকমের তেল দেওয়া, ওই খাওয়া যাচ্ছে না। ওটা ডিনার হতে পারে? ফ্রেঞ্চ ফ্রাই মানুষের জন্য ডিনার হয় সারাদিনে 100 কিলোমিটার সাইকেলিং করার পর? তো রেবেকার সাথে থাকা, ওখানে রেবেকার বাচ্চারা খুব অসাধারণ ইংরেজি বলে। ওখানে একটা স্কুলে গেছিলাম আমরা ভিজিট করতে, সেখানে আমার বন্ধুবান্ধব এবং আমরা কন্ট্রিবিউট করি। প্যারালাইজ স্কুল, ও একটা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত। ও যারা আফ্রিকাতে প্যারালাইজ হিসেবে জন্মানো, একটা হচ্ছে কার্স, তাদেরকে অ্যাবান্ডন করে দেওয়া হয়, ফেলে দেওয়া হয় রাস্তায়। কারণ এমনিতেই সংসারে ওখানে বাচ্চাদেরকে তৈরি করা হয় এই জন্য আর্নিং সোর্স ক্রিয়েট করার জন্য, অভাব দূর করার জন্য। সেখানে একটা বিকলাঙ্গ বাচ্চা তাদের কাছে আরও অভিশাপের মতো। তো এটা হলে ওরা কী করে, বেশিরভাগই রাস্তাতে ফেলে দেয়, এদিক ওদিক পাঠিয়ে দেয়, তারা চেনে না তাদেরকে। তো ওই এরকম বাচ্চাদেরকে নিয়ে ও একটা স্কুল বানিয়েছে বাবাতির ওখানে। অ্যান্ড প্রচুর মানুষজন, প্রচুর সাইকেলিস্টদের উনি কানেক্ট করেন কোনোভাবে, আমি জানি না কীভাবে কানেক্ট করেন। আমার কানেকশানটা অদ্ভুত ছিল। উনি দেখালেন যে এর আগে অনেক সাইকেলিস্ট আমার সেখানে থেকেছেন, সবার স্টোরি উনি বলছিলেন। এরকম একটা প্রত্যন্ত গ্রামে একটা মানুষ যে আছে, এটা বাড়ি থেকে না বেরোলে আমি জানতেই পারতাম না। একটা মাতৃসম ক্যারেক্টার এর সাথে আমার পরিচয় হয়ে গেল হঠাৎ করে পথে বেরিয়ে। সেটা একটা অদ্ভুত পাওনা, হ্যাঁ, লাইফের অদ্ভুত পাওনা। রাস্তায় বেরোলে ইউনিভার্স উইল ফিক্স ইউ অফ এভরিথিং। কখনো ফিল হয়েছে যে এবার হয়তো আমার জীবনের সংশয় হতে পারে, মারা যেতে পারি আমি পুরো জার্নিতে? না, আমি আসলে এরকমভাবে কখনো কোনো দিন ভাবিনি যে আমি আমি মরে যাব, বা আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখবো। আমি মৃত্যুকে দেখি না। এর আগে আমি হিমালয়াসে প্রচুর এক্সপিরিয়েন্স করেছি, মাউন্টেনিয়ারিং এক্সপিডিশনে গিয়ে জলকষ্টে থাকা বা গ্লেশিয়ার সামনে থেকে ভেঙে পড়ে যাওয়া দেখা, সেই এক্সপিরিয়েন্সগুলো রয়েছে। তবে সমতলে এরকমভাবে আমার এক্সপিরিয়েন্স হয়নি, কারণ আমি জানি না এই জিনিসটাকে অন্যরা কীভাবে দেখবেন বা আমি কীভাবে দেখছি। হয়তো আমার এক্সপিরিয়েন্সের জন্য বিষয়টাকে আমি খুব লাইটভাবে দেখছি, এরকম হয়তো হয়েছে। সেটা হয়তো অন্য মানুষের ক্ষেত্রে মনে হতে পারে লাইফ থ্রেটনিং, আমার কাছে ওটা একটা এক্সপিরিয়েন্স। এরকম প্রচুর হয়েছে, স্ক্যামার্সদের পাল্লায় পড়েছি প্রচুর, ছিনতাইবাজদের পাল্লায় পড়েছি প্রচুর আফ্রিকাতে, কিন্তু আমার ওটা কখনোই মনে হয়নি যে মানে লাইফ থ্রেটনিং, চাকু নিয়ে তেড়ে এসছে। আমার মনে হচ্ছে আই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি টু ডিল উইথ দেম। আই মেন্টালি, ফিজিক্যালি আই এম ব্লেসড যে আই ক্যান ট্যাকেল এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড, এনি সিচুয়েশন ইন দিস ওয়ার্ল্ড। তুমি যখন আফ্রিকায় ছিলে তখন দেখেছো ওখানকার মানুষেরা কীরকম জলকষ্টে ভোগে, ওখানকার রুক্ষ ওয়েদার দেখেছো, কালাহারি মরুভূমিতে তুমি থেকেছো, ঘুরেছো ওখানটায়। আবার তুমি আমাদের ভারতে এসেছো, ভারতে দেখেছো মানুষ কীভাবে জল অপচয় করে। আবার তুমি হিমালয়ের সেই ঠান্ডা বরফের দেশেও তুমি থেকেছো। তো তোমার কি মনে হয়, লাইক আমরা আমাদের এই ভারতকে আফ্রিকা হওয়া থেকে কীভাবে বাঁচাতে পারি, বা আমরা কীভাবে আমাদের নেচারকে প্রিজার্ভ করতে পারি? ভারতবর্ষ তো ইটসেলফ একটা ব্লেসড কান্ট্রি,
সমুদ্র রয়েছে, হিমালয়স রয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গল তো আরও ব্লেসড। ওয়েস্ট বেঙ্গল তো অনলি স্টেট যে দুটোই অ্যাক্সেস করে। ওয়েস্ট বেঙ্গলের বায়োডাইভার্সিটি যদি আমি অন্যান্য স্টেটের সাথে তুলনা করি, পুরোপুরি আলাদা এবং সবথেকে রিচ। উপরে হিমালয়স, তারপরে তরাই, ডুয়ার্স, সমুদ্র, ফ্ল্যাট, গঙ্গা, এতগুলো রিভার। সেকেন্ড স্টেট ওয়েস্ট বেঙ্গল, যার কাছে সবথেকে বেশি রিভার রয়েছে আফটার কেরালা। ওয়েস্ট বেঙ্গল ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে বাংলাদেশ, নেপাল, ভুটান এই সমস্ত কান্ট্রিগুলোর অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারের জন্য বা হিমালয়াসের টেম্পারেচারের জন্য। আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে আমাদের প্রচণ্ড পরিমাণে অ্যাওয়ার হওয়া উচিত। তুমি বলে না আফ্রিকা হাওয়া থেকে, আফ্রিকাতে এত বরফের পাহাড় নেই, টেম্পারেচার তো কন্ট্রোলও নেই ওখানে। ওখানে ইটসেলফ একটা মডারেট টেম্পারেচার রয়েছে। আমাদের কাছে সেই টেম্পারেচারটা আজ থেকে হয়তো আমরা যখন জন্মেছি সেই সময় ছিল না, এখন হয়েছে আমাদের বিহেভিয়ারের জন্য, আমাদের কালচারের জন্য। সেই কালচারটা কোথাও হারিয়ে যাচ্ছে, যার জন্য আমার মনে হয় অ্যাডভেঞ্চার এবং স্কুল এই জিনিসগুলোর আরও বেশি পরিমাণে সিরিয়াস হওয়া উচিত, ছোটোবেলা থেকেই শেখানো। নেচার বা প্লাস্টিক রিসাইকেলিং বা প্লাস্টিকের মিনিমাম ইউজ করা বা ওয়ান টাইম প্লাস্টিক ইউজ করা, এই জিনিসগুলো বন্ধ করা উচিত। যেটা আফ্রিকাতে কিছু কিছু জায়গায় আমি নোটিস করেছি, যেমন দার এস সালাম বলে একটা শহরে আমি পৌঁছাই জার্নির শেষে, একটা আফ্রিকান কান্ট্রি যার রাস্তায় বেগার্স নেই। মানে এটা তো ইম্যাজিনই করা সম্ভব নয়। রয়েছে যারা, তারাও পুরোপুরি মানে ইগনোরড। কারণ কি, আপনি যদি রাস্তায় কাউকে যদি ভিক্ষা দেন, আপনাকে ফাইন করা হবে। কেন? আপনি ভিক্ষা দিয়েছেন গাড়ি থেকে, মানে আপনি ভিক্ষা প্রমোট করেন না, এটা আপনাকে প্রুভ করতে হবে। কারণ আপনি দার এস সালামের মতো শহরে রয়েছেন। দার এস সালামে কোনো ট্রাফিক যার রুলস অসাধারণ, ইন্ডিয়ার যে কোনো জায়গার থেকে তো অসাধারণ আমি বলবো। যতগুলো আমি সিটি ঘুরেছি ইন্ডিয়া থেকে, ওখানে কোনো পুলিশ নেই ট্রাফিক এতে, শুধু ক্যামেরা রয়েছে। আপনাকে দেখে নেবে, আপনি করছেন, ভিক্ষা দিলেন বেগার্সদেরকে, আপনি পরের সিগনালে এসে কেউ না কেউ এসে আপনাকে গাড়িটাকে সাইড করিয়ে দেবে, আপনার 15 মিনিটস ফাইন, টাইম ফাইন, টাকা দিতে ফাইন। এইটা সব থেকে ইম্পর্টেন্ট। মানে আপনি আরও রিয়েলাইজ করতে পারবেন যে সময় কতটা গুরুত্ব। দার এস সালাম অনেক এগিয়ে গেছে, এবং সেক্ষেত্রে ওদের প্লাস্টিক থেকে শুরু করে নেচার থেকে শুরু করে ওরা খুব প্রিজার্ভড। এবং সত্যি কথা বলতে গেলে দার এস সালাম একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমার মনে হয় আফ্রিকার ইমপ্রুভমেন্টের জন্য। একটা আফ্রিকান কান্ট্রির একটা ছোট শহর দার এস সালাম যেভাবে এগিয়ে রয়েছে নেচার প্রিজার্ভ বা ক্লাইমেট চেঞ্জের উপর এফেক্ট না ফেলার জন্য, সেটা অসাধারণ। সেটা আমরা যে কোনো কলকাতা বলি বা শিলিগুড়ি বলি, যাই বলি, সেখানে আসলে আমার বোঝা যায় যে আমরাও পিছিয়ে আছি আফ্রিকার কিছু কান্ট্রিজ থেকে। সত্যি ওখানকার মানুষজন অনেক কাইন্ড, অনেক হেল্পফুল, ইংরেজিতে কথা বলে। আমি বলছি না সবাইকে ইংরেজিতে কথা বলতে পারে, অ্যাটলিস্ট কমিউনিকেশনের জন্য আমার মনে হয় সাম ল্যাঙ্গুয়েজ ইউ শুড লার্ন। নাহলে আমরা কমিউনিকেট করতে পারবো না ওয়ার্ল্ড লিডার্সদের সাথে, বাইরের মানুষজনের সাথে। আমি আমার ভাষার মধ্যে থেকে গেলে আমি বাইরে পৌঁছাতে পারবো না, উইচ ইজ রিয়েলি গুড টু সি। অ্যান্ড আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে যদি বলি ক্লাইমেট চেঞ্জ নিয়ে, তাহলে স্কুল ছোটো থেকে শেখানো বাচ্চাদের, এবং আমরা যারা বড় হয়ে গেছি, যারা সমস্ত কিছু জেনে বুঝে করি না, তাদের সেই রেসপন্সিবিলিটিটা নেওয়া, এটা সব থেকে ইম্পর্টেন্ট। যেটা পাহাড়ে গিয়ে ট্রেকিং করতে গিয়ে আমার মনে হয় আরও ভালো মতো চোখে পড়ে। যেভাবে আমি দেখছি গ্লেশিয়ার ভেঙে পড়ছে বা নদীর জল বেড়ে যাচ্ছে, এটার কারণ কি? ক্লাইমেট চেঞ্জ। এবং পাহাড়, আমরা শহরে তো নোংরা করছি অবশ্যই, এটা যদি আমরা পাহাড়ে গিয়েও শুরু করি তাহলে তো আর কিছুই থাকবে না আলটিমেটলি। কলকাতা শহরটা একদিন থাকবে না। ইটস অল অন আস, আমাদেরকেই করতে হবে যা করার। অনেকে আছে যাদের লাইফ নিয়ে ভীষণ টেন্সড থাকে, বা ধরে নাও কেরিয়ার নিয়ে খুব চিন্তায় থাকে যে কি করব, এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, ভয় পাচ্ছে। কেউ ধরো বিজনেস শুরু করবে, তার আগে তার মাথায় অনেক রকম টেনশন। তুমি যখন চাঁদের পাহাড়ে গিয়েছিলে, আফ্রিকা গিয়েছিলে, তোমার মধ্যে এরকম একটা সিচুয়েশন কিছু সময় এসেছিল যে কি হবে, ওখানে গিয়ে কীভাবে আমি ফিল করব বা কিছু। তো যারা এই মুহূর্তে জেনজি রয়েছে, যারা মানে আমাদের বয়সী যারা রয়েছে, তাদেরকে তোমার কী সাজেশন হবে, লাইফে কীভাবে আমাদের এগিয়ে যাওয়া উচিত? মিনিমালিস্টিক লাইফ লিড, ডেফিনেটলি।
একটা জামাতে 1 বছর কাটানো প্রথম কথা। আমার এটা মেন গোল যে আমি যদি একটা জামা কিনি সেটা আমার 1 বছর চলবে, অ্যাটলিস্ট আমি 300 দিন ইউজ করব। একটা জামার কস্ট 6000 to 10,000 ধরে নিলাম আমি, সেই জামাটা 1 বছর চলছে। আপনি ইমাজিন করুন আপনি একটা 500 দিয়ে জামা কিনছেন, দিয়ে সেটা চলে যাচ্ছে হচ্ছে 10টা জামা। আপনি ওয়েস্ট ক্রিয়েট করছেন, আপনার সাইকোলজিক্যাল চেঞ্জেস আসছে যে আপনাকে নতুন ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে চলতে হবে। এই ট্রেন্ডের সাথে গা না ভাসিয়ে প্রথমে কনজার্ভ করা, আপনি এনার্জি কনজার্ভ করছেন, অ্যাট দ্য সেম টাইম আপনার ফিনান্স কনজার্ভ করছেন, আপনি ফোকাস হচ্ছেন। যে আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে আমার কথাটা, কারণ যত মিনিমাল আমাদের লাইফ ইউজ হবে তত উই ক্যান সেভ। কারণ এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের যা কন্ডিশনস, দেয়ার আর লেস আর্নিং সোর্সেস। একটা জেনারেশন জেডে থাকা মানুষ, হি ইজ অলওয়েজ লুকিং ফরওয়ার্ড টু গেট অ্যান আইফোন 17 Pro Max বা লেটেস্ট মডেল অফ আইফোন বা যে কোনো লেটেস্ট ক্যামেরা অ্যান্ড অল দিস থিংস, হুইচ ইজ ভেরি অবভিয়াস। স্রোতের সাথে গা ভাসিয়ে চলতে গেলে প্রয়োজন হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে হোয়াট ইজ ইয়োর গোল। যদি গোল হয় স্রোতের সাথে গা ভাসিয়ে যাওয়ার, তাহলে আই হ্যাভ নো ওয়ার্ডস অন দিস থিং। যদি হয় লাইফে বিলিভার থেকে ড্রিমার হওয়া বা ড্রিমার থেকে বিলিভার হওয়া, কারণ আমরা ড্রিম আমরা অলওয়েজ দেখি কিন্তু সেটাকে বিলিভ করি না। ড্রিম অ্যান্ড বিলিভ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তার জন্য মিনিমালিস্টিক লাইফ লিড, অ্যাট দ্য সেম টাইম খুব ওতপ্রোতভাবে নিজের প্যাশন এবং প্রফেশনকে এক করার চেষ্টা করাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। কারণ আমাদের যে 10টা 5টার লাইফ যারা করেন এই লাইফটা, তাদের পক্ষে সম্ভব নয় সকালবেলায় 10টার সময় অফিস গিয়ে বিকাল 5টায় ফিরে এসে রানিংয়ে যাওয়া বা সাইকেলিংয়ে যাওয়া বা ছবি আঁকতে বসা বা গান গাওয়া। কারণ তারপরে সেই এই কর্পোরেট ওয়ার্ল্ডের চক্করে অলরেডি দ্যাট ওই মানুষটা স্ট্রেসড, তার কাছে সময় নেই, এক্সস্ট, এনার্জিতে অলরেডি নিংড়ে নিয়েছে সকাল থেকে শুরু করে। কী করে সম্ভব হবে সেই মানুষটার যে নতুন করে তার নিজের ক্রিয়েটিভিটিতে দেওয়া? আমার এটাই বক্তব্য। এখন যেহেতু এই জেনারেশনটা এমনভাবে চলছে যে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, সবাই স্বপ্ন দেখছে, এই স্বপ্নগুলোকে যদি একটা ফাইন লাইনে আনা যায়, তার একটাই উপায় যে প্যাশন প্রফেশন এক করা। যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, আমি জানি না তাদের কী করা উচিত বা কী করছে তারা, আমার কোনো আইডিয়া নেই। আমিও যেহেতু কাইন্ড অফ ফ্রিল্যান্সার অন মাই ফিল্ড, অন মাই প্যাশন, অন মাই প্রফেশন, আমার কাছে যে খুব একটা ক্লিয়ার আইডিয়া আছে এমনটা নয়। বাট আমার এটাই মনে হয় দুটো একত্রিত করলে প্যাশন অ্যান্ড প্রফেশন, আমার মনে হয় ডেডিকেশন লেভেলটা সেই পরিমাণে থাকে অ্যান্ড ইমপ্রুভমেন্ট করার অপরচুনিটি থাকে। আপনি যদি একটা অফিসে কাজ করেন, সেটা অন্যের অফিস বা আপনি সেটা অপরচুনিটি পেয়েছেন কাজ করার, সেখানে তো আপনার কোনো ক্রিয়েটিভিটির কোনো কাজকর্ম নেই, আপনি ক্রিয়েটিভ হতে পারছেন না, আপনি কিছু ডেভেলপ করতে পারছেন না। স্বাভাবিকভাবে আপনার যে ওই প্যাশন ফলো করার বা প্রফেশন ফলো করার যে প্রসেসটা, আমাদের ডোপামিন রিলিজ করার তো একটা এবিলিটি থাকে। আপনি রানিং করলে বা সাইক্লিং করলে বা একটা ভালো মুভি দেখলে আপনি হ্যাপি থাকেন, সেই ক্যাপাবিলিটিস তো চলে গেছে আপনার। কেন অতিরিক্ত স্মোক করা, অতিরিক্ত ড্রিঙ্কস করা, অতিরিক্ত লাউড মিউজিকে থাকা, এই জিনিসগুলো আমাদের এই রাশ ডোপামিন রিলিজ বা হ্যাপি হরমোন রিলিজগুলোকে প্রচুর পরিমাণে আটকে দেয়। স্বাভাবিকভাবে সেই মানুষটা যখন সেই জায়গা থেকে বেরিয়ে এসে যখন নতুন কিছু করতে যাচ্ছে, হচ্ছে না। কারণ কি, দ্যাট পিপল আর নট রিয়েলি ফিজিক্যালি ইনভলভ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, বই পড়া নেই, মেন্টাল অ্যাক্টিভিটি নেই, সোশ্যালাইজ করার ক্ষমতা নেই। এগুলো কোথাও না কোথাও গিয়ে প্রচুর পরিমাণে এফেক্ট ফেলে। তো এই বিষয়গুলো থেকে দূরে চলে আসা, চেষ্টা করা অবশ্যই, অ্যান্ড ফোকাস। আমার মনে হয় যে কেউ যদি প্যাশনকে ফলো করে, ডেফিনেটলি তার জন্য একটা বিউটিফুল ফিউচার অপেক্ষা করছে। বিকজ জীবনে তো পাওয়া হারানোর কিছু নেই আলটিমেটলি। বাট হ্যাঁ, একটা জিনিস, আমার বাবা আমাকে সাপোর্ট করেছিলেন ছোটোবেলা থেকে, ব্যাকআপে ছিলেন। এটা সবার থাকে না যে তুমি যাও আমি আছি, তোমার কিছু হলে আমি দেখে নেব। এইটা একটা বড় পজিটিভ দিক আমার। আমি হয়তো সেই সিচুয়েশনে নেই যে আমি পুরো বিষয়টা বলতে পারবো ক্লিয়ারলি, কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে বাবা মা যদি সাপোর্ট দেয় একটা ছেলেকে বা একটা মেয়েকে, যে হ্যাঁ তুমি তোমার স্বপ্নটা পূরণ করো, তোমার ডাল ভাতের ব্যবস্থাটা আমি করে রাখবো, এটা আমার বাবা মাকে বলেছে। তোমার কোনো চিন্তা নেই, তোমার কিছু হবে না, তুই বাড়িতে আসলে ডাল ভাত খেতে পারবে। তো এইটা একটা পজিটিভ বিষয় আমার কাছে ছিল, তার জন্য হয়তো আমি কথাগুলো বলতে পারছি বা স্বপ্নগুলো পূরণ করতে পারছি, রিস্ক নিতে পারছি, অ্যান্ড ডেফিনেটলি ক্যালকুলেটেড রিস্ক। তার জন্য এক্সপিরিয়েন্স প্রয়োজন, রিস্ক নেওয়াটা অবশ্যই জরুরি। সবাইকে এটাই বলবো, উইদাউট রিস্ক ইউ ক্যানট অ্যাচিভ এনিথিং। Either you will win, either you will lose. If you don't try, you will not get anything.
ইউ হ্যাভ টু ডু দিস রিগ্রেট অ্যান্ড ক্রিটিসাইজ করতে হবে মানুষজনকে, খিটখিটে হয়ে যাওয়া, কিবোর্ড ওয়ারিয়ার্স। এই জন্যই তো হচ্ছে এই জিনিসগুলো। মানুষজন সোশ্যাল মিডিয়া এসে গালাগালাজ করছে, একে অপরকে গালিগালাজ, কোনো ভালো কিছু নিতে পারছে না। কেন? দে ডোন্ট হ্যাভ থিংস টু ডু। কোথাও তো এনার্জিটা মানে ব্যাড এনার্জি বা গুড এনার্জি, ওটা তো কোথাও না কোথাও গিয়ে তো আউটপুট করতে হবে। দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া। এইগুলোর কারণ এইটাই, আমার তো তাই মনে হয় কোথাও গিয়ে। এত এনার্জি কোথা থেকে পাও? এনার্জির সাথে সাথে কনফিডেন্স, এটা আমাকে মা অ্যান্ড বাবা দেয়। মা অলওয়েজ বলে যে তোমার কোনো দিন কিছু হবে না। আমি সেটা ভয়ও করি না, মা নিজে থেকেই বলে। তো আমি যখন প্রথম সাইকেলিং এক্সপিডিশনে বেরিয়েছিলাম, তো মাকে বলছিলাম, মা সাইকেল পাংচার হলে প্রচুর সমস্যা হয় গো। হ্যাঁ দেখি তো, অনেকক্ষণ ধরে ওই ছোটো পাম্পার হয়, দিয়ে হাত দিয়ে করতে হয়, ফুট পাম্পার ক্যারি করা যায় না, কারণ অনেক বড় ভারী অনেক কিছু থাকে। আমি যে ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমার পাংচার হবে না। 2018 ট্রান্সহিমালয়, নো পাংচার। ইট ওয়াজ 7,400 সামথিং কিলোমিটার্স, পুরো হিমালয়েজে 29টা মাউন্টেন পাস, এদিক থেকে কলকাতা থেকে শুরু করে লাদাখ হয়ে, হিমাচলের স্পিতি ভ্যালি হয়ে, উত্তরাখণ্ড হয়ে, নেপাল হয়ে, সান্দাকফু সাইকেলে গিয়ে, তারপর ওখান থেকে সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ। ইট ওয়াজ 7,000 সামথিং কিলোমিটার্স, নো পাংচার। কন্যাকুমারী টু কাশ্মীর উইথ বাংলা সাইকেল, নো পাংচার। 4,000 কিলোমিটার একটা বাংলা সাইকেল, কী করে সম্ভব? তারপর থ্রু আউট মঙ্গোলিয়া, নো পাংচার। থ্রু আউট আফ্রিকা, নো পাংচার। মানে এটা তো অবিশ্বাস্য বিষয়টা না? মানে আমি সেরকম হাই এন্ডের সাইকেলও ইউজ করছি না যে পাংচার হবে না। হ্যাঁ, এখন প্রচুর মডার্ন জিনিসপত্র বেরিয়ে গেছে, সেখানে পাংচার হয় না, বাট পাংচার তো ইজ কম্পালসারি। টায়ার বাস্ট করা, এই জিনিসগুলো প্রচুর বাইসাইকেল ট্রাভেলার্সদের হয়। এটা আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট, যে আমার সাথে এটা হয় না। বিকজ অফ দ্যাট এনার্জি, ম্যানিফেস্টেশনস, মা বাবার সাথে বিলিভ করা, এবং মা বাবার সাথে কানেকশানে থাকা, এবং মা বাবার রেসপন্সিবিলিটি পালন করা, এগুলোও অ্যাডভেঞ্চারের পার্ট। বিকজ তেনজিং নোরগের যদি কথা বলি আমি, উনি যখন এভারেস্ট এক্সপিডিশনে গেছিলেন, উনি কিন্তু কারোর কাছ থেকে টাকা নেননি। উনি যেটা করেছিলেন, বা স্পন্সরশিপ নেননি, উনি যেটা করেছিলেন, প্রথমে যেই টাকাটা পেয়েছিলেন সেটা দিয়ে প্রথমে ওনার বাবা মার জন্য একটা বাড়ি বানিয়েছিলেন। তারপরে উনি এক্সপিডিশনে গেছিলেন। উনি ভেবেছিলেন, যদি আমার বাবা মার থাকার জায়গা না থাকে, আমি কোথায় থাকবো? বা আমি যদি বাবা মাকে একটা প্রপার জায়গা দিতে না পারি, আমার পুরো পৃথিবীতে স্থান হবে না। উনি এটা বিলিভ করেছিলেন। তো দিস ওয়াজ কাইন্ড অফ এ মোটিভেশন ফ্রম তেনজিং স্যার, যে ইউ হ্যাভ টু সিকিউর ইউর হোম ফার্স্ট, দেন ইউর অ্যাডভেঞ্চার, দেন ডেফিনেটলি তুমি যদি বেঁচে থাকো, ডেফিনেটলি ইউ, বাট ফ্যামিলি ইজ দ্য প্রায়োরিটি অলওয়েজ, মানে থ্রু মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি। বিভূতিভূষণ বাবু তার বিভিন্ন ধরনের উপন্যাসে অনেক অদ্ভুত অদ্ভুত জীবের কথা উল্লেখ করেছেন। আরণ্যকে তিনি একটা এমন জীবের কথা বলেছিলেন যেটা আমরা তার কোনো ডেসক্রিপশন পাইনি। ঠিক তেমনি চাঁদের পাহাড়ে বুনিপের কথা বলেছিলেন। তো তুমি যখন আফ্রিকায় ছিলে, যখন তুমি চাঁদের পাহাড়ে উঠছো, ওই সময় কি কখনো কোনো মানে এমন কোনো প্রাণী দেখেছো যার সাথে তুমি বুনিপের সাদৃশ্য পেয়েছো? আমি জানতাম এই কোশ্চেনটা হবে, বা এই প্রশ্নটা খুব অবভিয়াস, এবং এটা না হওয়াটা খুব অস্বাভাবিক নয়। কারণ বুনিপকে যেভাবে উনি চরিত্রায়ন করেছেন বিভূতিবাবু তার গল্পে বা লেখায়, আমারও এটা প্রথমে মনে হয়েছিল যে বুনিপ নামের কোনো উপদেবতা বা জানোয়ার আফ্রিকা মহাদেশের কোথাও না কোথাও রয়েছে। কিন্তু আমি যতগুলো বই পড়েছি আজ অবধি, অনেক বই তো পড়তে হয়েছে যাওয়ার জন্য, আফ্রিকাকে জানার জন্য, আমি কোথাও এই ধরনের জানোয়ার বা উপদেবতা যাই বলে তার কোনো উল্লেখ আমি পাইনি। তবে হ্যাঁ, আরও ডিঙ্গোনেক বা রোডেশিয়ান মনস্টারের কথা শুনেছিলাম, ওই যেটা সাউথ আফ্রিকাতে বতসোয়ানাতে রয়েছে। ওই এক ধরনের ভেলায় করে ওরা নদীতে যায়, এবং ভেলা উল্টে যায় অনেক সময়। কি হয়, যে কোনো এক জলহস্তি টাইপের অনেক বড় প্রাণী, যার মুখ দিয়ে আগুন বেরোয় এবং পায়ে লেজ আছে দুটোই, সে অসন্তুষ্ট হলে তখন সে ওই ডিঙি উল্টে দেয়। তখন কী করে, ওখানকার মানুষজন রক্ত কেটে এতে নদীতে ফেলে এবং তারপর ঠিক হয়ে যায়। এটার ব্যাপারে পড়েছিলাম। রোডেশিয়ান মনস্টার না, ওরা একটা কোনো নাম দিয়েছেন, এটা ফ্লোক্লোরও হতে পারে বা রিয়েলও হতে পারে। এটা সম্বন্ধে আমার খুব একটা ক্লিয়ার ধারণা নেই। যেটার কথা আমাদের চাঁদের পাহাড়ের বইতে উল্লেখ আছে, যে ডিঙ্গোনেক বলে এরকম আলভারেজ চিৎকার করছে, এবং
বন্দুকের আওয়াজে সে পালিয়ে যাচ্ছে। এই জানোয়ারের কথা আমি হালকা অল্প শুনেছি, কিন্তু এর কোনো অস্তিত্ব বা সেরকম ডকুমেন্টেশন বা নথি আমি এখন অবধি পাইনি। আর ওখানকার আমরা বইতে পড়েছি যে হীরের খনি আছে, তেমন কি কোনো খোঁজ পেয়েছো যে কোথাও থাকতে পারে? এই যখন কালাহারি গেছিলাম, কালাহারি গিয়ে যেটা বুঝতে পারলাম, এটা তো বতসোয়ানাতে গ্যাবরুনে প্রথম পৌঁছায়, এবং যেটা বুঝতে পারলাম কালাহারি হচ্ছে পুরোপুরি ডিপেন্ড করছে ডায়মন্ডের উপর, মানে হীরের উপর। প্রচুর হীরের খনি, কিন্তু সেটা কোথায় সেটা কেউ জানে না, বিকজ ইটস ভেরি কোর অ্যান্ড রিজার্ভড। কিছু কিছু জায়গা রয়েছে, জায়গাগুলো রেস্ট্রিক্টেড নয় মানুষজনের যাওয়ার পক্ষে। বিভূতিবাবু লিখেছিলেন যে হিরে খুঁজে পেয়েছিলেন শঙ্কর, পকেটে করে বাড়িতে নিয়ে এসেছিলেন কয়েকটা। ইটস ট্রু, মানে কালাহারি মরুভূমিতে হাঁটতে গিয়ে এরকম হীরের খনি একটা ছেলে পেয়ে যাবে, এটা তো খুব স্বাভাবিক, কেননা কালাহারি তো ডায়মন্ডেরই দেশ বা হীরেরই দেশ, এবং হীরের জন্য ওখানে পুরো পৃথিবীর সাথে বতসোয়ানা কানেক্ট করছে, পুরো পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করছে, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস শুধুমাত্র হীরের জন্যই রয়েছে। এবং কিছু মাস আগে ওরা একটা বিশাল একটা বড় হিরে পায়, মানে অনেক বড়, আমি জানি না ওটা সাইজ বা ওয়েট কত। হিরের ঘটনাটা খুবই সত্যি, মানে বিভূতিবাবু যেটা বলেছেন যে শঙ্কর একটা গুহার মধ্যে আত্মীয়ের যখন উনি সমাধিস্থ করেন, জুতোর ভেতর থেকে ওই 4টে হিরে পড়ে যায়, উইচ ইজ ট্রু। মানে এটা সম্ভব, অসম্ভব কিছু নয়। আজকের পুরো পডকাস্টটা থেকে অনেক পজিটিভ ভাইব পাচ্ছি, এবং আশা করি অডিয়েন্সরাও অনেকটা ইন্সপায়ার্ড হয়েছেন জ্যোতিষ্কর এই স্টোরি শুনে। এবং আমরা যারা বাঙালিরা রয়েছে, আশা করি তারাও ইন ফিউচার এরকম ধরনের এক্সপিডিশন আমরাও করবো, অ্যাডভেঞ্চারে আমরা যাব। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, আমি লাস্ট একটা প্রশ্ন করব যে ধরে নাও আমি একদম নাইভ, লাইক আমি জানি না কি করে কি ট্রেকিং করতে হয় কিছু, তুমি আমাকে কি সাজেস্ট করবে, কীভাবে আমাদের শুরু করা উচিত? এই মুহূর্তে ট্রেকিং বলতে গেলে ছোটোখাটো ট্রেকিং, প্রথমত লো অল্টিটিউড ট্রেক্স লাইক 2000-3000 মিটার্স বা ডে হাইকে যাওয়া। যদি ওয়েস্ট বেঙ্গলের কথাই বলি, তংলু বলে একটা সুন্দর জায়গা আছে, আপনি ধোত্রে থেকে তংলু ট্রেক করতে পারেন। খুব ছোটো ট্রেক, একদিনের যাওয়া, একদিনে নেমে আসা। ওটা করে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে যে ট্রেকিং কেমন হয়। তারপর সান্দাকফু যাওয়া যেতে পারে, আমাদের বাড়ির পাশে নেপাল রয়েছে, নেপাল যাওয়া যেতে পারে। এই ছোটো ছোটো ট্রেকগুলোতে গেলে কী হবে, আপনার ফিজিক্যাল এবিলিটি বাড়বে, এবং আপনি বুঝতে শুরু করবেন যে ট্রেকিংয়ে কী ধরনের জিনিসপত্র নেওয়া উচিত, কীভাবে ফিজিক্যাল অ্যাবিলিটি ক্রিয়েট করা উচিত, বা ব্রিদিং ক্যাপাসিটি কী হওয়া উচিত। আস্তে আস্তে ইচ্ছে বাড়বে, স্বাদ বাড়বে, 10টা মানুষের সাথে পরিচয় হবে, ট্রেক লিডার গাইডের সাথে পরিচয় হবে, কালচারালি আরও অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখবেন, পাহাড় সম্বন্ধে ফ্যাসিনেশনস বাড়বে। স্বাভাবিকভাবে তখন ইন্টারনেট, গুগলে শুধু এটাই সার্চ হবে যে কোন জামাটা ভালো, কোন ব্যাগটা ভালো, কোন জুতোটা ভালো। তখন ওই ফ্যাশনের ট্রেন্ডটা হয়তো সেই মানুষের ভিতর থেকে কিছুদিনের জন্য হলেও বা চলে যেতে পারে। কারণ এরকম আমি প্রচুর মানুষকে দেখেছি যারা একটা সময় খুব একটা ম্যাটেরিয়ালিস্টিক লাইফে বিলিভ করতো, এবং তারপরে ট্রেকিংয়ে গিয়ে সান্দাকফু গিয়ে কি একটা হয়ে গেল, না ট্রেকিং করবো, এইটাইতেই সব কিছু রয়েছে। অ্যান্ড দে স্পেন্ডিং এভরিথিং অন ট্রেকিং। এই কখনো ট্রেকিং নেপাল চলে যাচ্ছে, কখনো উত্তরাখণ্ড চলে যাচ্ছে, কখনো সাউথ ইস্ট এশিয়া চলে যাচ্ছে। এটা একটা হ্যাবিটের মতো, এবং আমার মনে হয় প্রপার প্রিপারেশন নেওয়া এবং প্রপার গাইডেন্স হওয়াটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। কারণ উত্তেজনার বসে ট্রেকিংয়ে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে পারেন। মানে এখানে 5 কিলোমিটার মানে পাহাড়ে সেটা 5 কিলোমিটারের হিসাব হয় না, সেটা ঘন্টায় হিসাব হয়। এখানে কলকাতা শহরে 5 কিলোমিটার হাঁটতে সময় লাগবে 40 মিনিট, এটা সাধারণ মানুষের। সেটা তো পাহাড়ে সেটা নয়, সেটা 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টাও হতে পারে। উচ্চতার উপর নির্ভর করে, কীরকম ওয়েদার থাকবে তার উপর নির্ভর করে, আপনার পিঠে ব্যাগ কতটা রয়েছে তার উপর নির্ভর করে, আপনার ফিজিক্যাল ক্যাপাবিলিটি, ট্রেল কন্ডিশনস, কেমন ধরনের জুতো প্রয়োজন, সমস্ত কিছু নির্ভর করে। তো সেই প্রিপারেশন প্রপারলি গেলে আমার মনে হয় একটা ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স ভালো হলে তখন সে পরবর্তীকালে আরও কন্টিনিউ করতে পারে। এবং এর জন্য প্রথম ট্রেকটা ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য প্রচুর মানুষজন রয়েছে আমাদের চারিদিকে, কলকাতাতে, পশ্চিমবঙ্গে, শিলিগুড়িতে। তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করতে হবে কীভাবে প্রপার ট্রেকিং ফিটনেস, লজিস্টিক্স, প্রিপারেশনস শুরু করা যেতে পারে। তো কেমন লাগলো আজকের এই পুরো পডকাস্টটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। রোমান, মিঠুন বলছি, পডকাস্ট শোতে আমরা এই ধরনের বহু বিষয় আলোচনা করি, কারণ এটা শুধুমাত্র আড্ডা নয়, এটা চিন্তার খোরাক। আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এবং এই পডকাস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। জ্যোতিষ্কর ফেসবুক প্রোফাইল
আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন ওখানে। দেখা হবে পরের পডকাস্টে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।